মানে আমি নিজে কি করতেছি আমি নিজে জানতাম না, বুঝতে পারি না। কিন্তু যখন আমি বুঝতে পারি তখন হচ্ছে আমি আমার হাজবেন্ডের কাছে শেয়ার করি। মাথার ভিতরে তখন এতটুকু ছিল যে আমি যদি আমার ফ্যামিলির কাছে শেয়ার করি তো আমার ফ্যামিলি আমাকে খুব খারাপ ভাবে নেবে, বা আমি অন্য কারো কাছে শেয়ার না করে আমি হাজবেন্ডের ওর কাছে যদি বলি তো ও হয়তো আমাকে মারবে বা কিছু করবে, করার পরে আমাকে ও ফালাই দিবে না। এই কনফিডেন্ট আপনার ছিল? হ্যাঁ, আমার তারপর? এতটুকু বিশ্বাস ছিল ও আমাকে কখনো ফালাই দিবে না। তো আমার হাজবেন্ড যখন আসছে এক কথা ওর পায়ে পায়ে ধরি, পরে আমার বলতেছে কি লাগবে। তো যখন পায়ে ধরি আমি যাই, তখন ও বলতেছে কি লাগবে, তখন আমি অনেক কান্নাকাটি করি। পরে বলতেছে পাগলের মতো কান্না করতেছো কেন, তুমি কান্না করতেছো কেন, এরকম ভাবে বলতেছে। কি হয়েছে, কেউ তোমার কিছু বলছে? আমি বলছি যে না আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাবো। পরে বলতেছে কেন, তোমার এখানে কি সমস্যা? খুব খারাপ একটা কাজ করছি। কি খারাপ কাজ করছো? তুমি কি খারাপ কাজ করতে পারো? এতটুকু আমার বিশ্বাস আছে যে তুমি কোনো খারাপ কাজ করতে পারো না। তুমি কোনো খারাপ কাজ করতে পারো না, তুমি কি করছো? তখন ও শোয়া থেকে উঠে বসে বসে আমার হাত জড়ায় ধরে, কি করছো? পরে আমি কান্না করি, কান্না করার পরে মানে ও বুঝতে পারে যে হয়তো বা কিছু একটা হয়েছে। তখন ও আমার জড়ায় ধরে বলে কি করছো তুমি আমার কাছে বলো। পরে আমি ওর কাছে বলি যে এরকম এরকম হয়েছে, যে এই ছেলেটা প্রায় 7-8 মাস ধরে ফ্যামিলি আমার সাথে কথা বলে, বা এক পর্যায়ে ছেলেটা আমার সাথে কথা বলতে বলতে এরকম ছেলেটা আমার সাথে জোর জবরদস্তি ভাবে থাকতো, বা এখন এই জিনিসগুলো খুব বিরক্তকর বা একটা অন্যরকম ভাবে নিয়ে যেতেছে। ছেলেটা আমার ছবি তুলতেছে ও। বা ভিডিও, হঠাৎ করে ভিডিও করতেছে। ও। বীর যে স্যার ছিল ওই দিন কিন্তু আমার সাথে আসছিল, যে এটা কি আসলে আপনার কিনা। আচ্ছা আচ্ছা, ফাইন, বিউটিফুল। আমরা শুরু করি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি লাইফের একটি এপিসোড। স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেডের লাইফ, আপন ঠিকানা, ব্র্যান্ডিং বাংলাদেশ, প্রবাসীর অন্তরের কথা কিংবা ওয়ান, এইসব অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে চাইলে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 09639887777। এছাড়া আপনারা চাইলে আমাদেরকে মেইল করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেস হচ্ছে sharemystory24@gmail.com। আজকে যে গল্পটা আমি এখানে প্রচার করছি লাইফে, এটা খুব সেন্সিটিভ একটা স্টোরি। প্রথমে আপনার নামটা একটু বলেন প্লিজ। জি, আমার নাম মলিনা। মলিনা, বর্তমান বয়স কত হতে পারে? 26 26, 27। জন্ম জেলা কোথায় আপনার? মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ থেকে আপনি সেকেন্ড টাইম আসছেন এই গল্পটা বলার জন্য। তো আপনি সজ্ঞানে জেনে শুনে বুঝেই তারপরে আজকে এই গল্পটা এখানে বলতে আসছেন। জি, শুরু করেন আপনি, আপনার 26 বছরের গল্প আমি শুনতে চাই। আমরা 7 ভাই বোন। জি। আমি সবার ছোট। বাবা কি করতেন? কাঁঠাল যে অনেক পাইকারি দরে নিয়ে এসে বিক্রি করা হয় ওইরকম ভাবে ব্যবসা করতো। ব্যবসা আপনার বাবা? হ্যাঁ, নানান দেশে থেকে এনে। তো মোটামুটি সচ্ছল পরিবার। ছোটকালে দেখছি যে আমাদের গ্রামের ভিতর মোটামুটি আমাদের ফ্যামিলিটা খুব ভালোভাবে চলে। জি। একটা বোন বাড়ির পাশে বিয়ে হয়, ওর প্রথমত সম্পর্ক করে বিয়ে হয়, করে হুম। পরবর্তীতে অনেক ঝামেলা হয়, পরে ওর মানে ফ্যামিলিগত ভাবে উঠায় দেওয়া হয়। হুম। উঠায় দেওয়ার পর থেকে আমাদের ফ্যামিলিতে আমার বাবা আমাদের কাছে থাকে না। আমি সম্ভবত আমার যে বড় বোন তার 9 বছরের ছোট। হুম। তো যখন দেখি যে বাবা নাই বা ঘরের ভেতর খাবার ছিল না, আস্তে আস্তে খাবার শেষ হয়ে গেছে, তখন ভাইরাও চলে গেছে। চলে যাওয়ার পর আমি আর আমার মা থাকি। ওকে। তো আমার মা আমার বাবাকে খোঁজাখুঁজি করার পরে এক ক্ষেত্রে দেখতে পাই যে আমার বাবা আরেকজনের সাথে থাকে। পরবর্তীতে হচ্ছে কিছুদিন পরে আসে, আসার পরে ওই জায়গা জমি বিক্রি করে টাকা পয়সা নিয়ে চলে যায়। আপনার বয়স কত তখন? সম্ভবত 8 বা 9 হবে। কোন ক্লাসে? 1-এ। আমার যে বাড়ির পাশে যে বোনটা বিয়ে দিছে, ওর হাজবেন্ড তখন সম্ভবত মানুষের ক্ষেতে কাজ করতো। পরে রাত্রে গোপনে চাল দিয়ে যেত আমাদের ঘরে। জি। এটা দিয়ে মা রান্না করতো, মা আর আমি খাইতাম। তো ওদের আপনার মধ্যে একেবারে আশ্রয়হীন বলা চলে একেবারে। বললাম না আমার বোনটা বিয়ে হওয়ার আগ পর্যন্ত খুব ভালো ছিল। হুম। 1 থেকে 2 তে উঠি তখন মোটামুটি একটু বুঝি, মানে আমার পোশাক আশাক ওইরকম ভাবে পরে যাইতে পারতাম না। তো ওইখানে যখন ওই বড় বড় স্যাররা আসতো স্কুল করতে, তখন আমাকে বের করে দেওয়া হইতো। ওহো, বের করে মানে দেওয়া হইতো। স্কুল ইন্সপেকশন আসলে আপনাকে বের করে দেওয়া হতো? হ্যাঁ, কেন? ওই সময় তো সবাই পোশাক পরে যায়, আমি তো পোশাক পরে যাইতে পারতাম না। পরবর্তীতে হচ্ছে মোটামুটি ভাবে চলে। তো আমার বাবা যখন আসে আবার, তখন আমাকে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে ওই যার সাথে বিয়ে উনি থাকি আমার বাবা, তাকে মা বলতে বলে। তো আমি ওইটা মাইনে নিতে পারতাম না, আমি ওনাকে প্রচন্ড মারতাম। আমার মা ওই সময়টা তো অনেক ভালো বা সুন্দর, কিন্তু উনি যার সাথে আছে উনি বয়সটা অনেক বেশি, বা ওনাকে আমার বাবা খুব যত্ন করে। গোসল করার পানিটা পর্যন্ত আমার বাবা সবকিছু করে দিত। আমি বাবাকে বলতাম যে আমার উনি মারে, মিথ্যে কথা বলতাম যে উনি আমাকে মারে, আমি এখানে থাকবো না। পরবর্তীতে আমাকে বাড়িতে নিয়ে দিয়ে আসা হয়। মায়ের কাছে? হ্যাঁ,
মানে তখন মোটামুটি সবাই জানে যে আমার বাবার একটি বিয়ে করছে, বা আমি বুঝতে পারি যে আমার বাবা এখানে থাকে না। আমার বাড়ির পাশে যে বোনটার বিয়ে দেওয়া হয়, তো আমার বড় ভাই সম্ভবত ওনার বোনকে, আমার যে দুলাভাইয়ের বোনকে বিয়ে করার কথা ছিল। হুম। তো ওই জায়গায় আমার বোন সম্পর্ক করে বিয়ে করে, এজন্য ও রাগ করে চলে যায়। ও আমাদের কোনো খোঁজ খবর নেয় না। এক পর্যায়ে ওই বড় ভাই বিয়ে করে, উনি সেপারেট হয়ে যায় ঢাকাতে। এর ভিতরে ধরেন এই যে 8 পর্যন্ত যে পড়াশোনা, এই পড়াশোনার ভিতরে আমার কখনো জামা ছিল না। আমি আমার বোনরা যে পড়াশোনা করতো ওই জামাগুলা কাইটা কাইটা নিজে ঘরের ভিতরে সেলাই করে তারপর পরে যেতাম। তো ওগুলো তো পুরান, ওগুলা দিয়েও যখন বড় বড় স্যার আসতো তখন আমার ভিতরে ঢুকতে দিত না। ওহো। আমি যে খাতা কলম দিয়ে লিখবো ওইটাও ছিল না। এক পর্যায়ে আমি এইটাই আমি পরীক্ষা দেওয়ার পর আমার বড় ভাই আমাকে নিয়ে আসে। হুম। আমার ভাই যে রুমে থাকে তার অপোজিট পাশে একটা ছেলে থাকে। ওকে। ওনার ফ্যামিলি বা ওনার বোনের যে ছেলে, ওরা আমার সাথে সবসময় মানে খেলা করতো, বা আমার বয়সী ছিল। আমি যদি একটু বের হইতাম ওরা খুব কেয়ার করতো। আচ্ছা। আর ওর মা হচ্ছে মানে আমার ফ্যামিলির কাছে বা আমার ভাই ভাবির কাছে প্রস্তাব দেয় এক কথায় যে আমাদের মেয়েটাকে ভালো লাগছে, আমি বিয়ে করব। আপনার বা ভাই আমার তখন কোথায় থাকতো? তখন রামপুরা বাড্ডাতে থাকতো। আচ্ছা, ওই ফ্যামিলিতে আপনি আসছেন বেড়াইতে মূলত আপনার মানে ভাইয়ের ঘরে রুমের। খাবার ছিল না বা ছিল না ওই ঝামেলাটাতে, যেহেতু ভাবি কিভাবে নেয়, তো ভাই ওইরকম ভাবে না বলে বলছে যে ওর পরীক্ষা শেষ হয়েছে, ওকে নিয়ে আসো, ও এখানে একটু বেড়াই যায়। কিছুদিন থেকে যাক। আসলে তো মূলত খাবারের অভাবে আসছিলেন। হ্যাঁ তখন আপনি ক্লাস 8-এ পড়েন মাত্র। হ্যাঁ। তো আমার ভাবি আর ভাই বাবার সাথে কথা বলে বাবা ডাইরেক্ট মানা করে দেয়। কেন? এটা হচ্ছে ছেলে, এই জন্য। পছন্দ করতেন না আপনার বাবা? না। ওকে। পরবর্তীতে উনিও হয়তো বা ওনার ভুল বুঝতে পারছিল, তখন ওই মহিলাকে ছেড়ে দিয়ে আমার মার কাছে চলে আসছিল। বাবা নিয়ে যাবে বাড়িতে। তো যখন বলে আমার ভাবি আবার আমার ওই মাকে বলে যে ওরে তো নিয়ে যাবে, ওরে এখানে রাখবে না, আর আপনারা এই ধরনের কিছু করিয়েন না, করলে ওরে এখানে থাকতে দিবে না। তো আমি ভাবি ভাত বসাইছে, ওরা মার কালতে যায়, আমার হাতের ভিতরে ভাতের মারগুলো সব পড়ে যায়। হুম। পড়ে যাওয়ার পর ওই দিন তো ওর বোনের বাড়ি থেকে বরফ নিয়ে আসছে, ওর মা আমাকে পানি দিয়ে করতেছে, আমার ভাবি আর আমার ভাই কি করতেছে তার চাইতে বেশিটা ওরা করতেছে, মানে ওদের খুব কষ্ট লাগতেছে। ওরা কি খুব পাশাপাশি থাকতো হ্যাঁ, আপনার ভাবিদের? মানে এ ফ্ল্যাট আর এ ফ্ল্যাট পাশাপাশি হ্যাঁ, একদম। ওকে, ফাইন। সো কিন্তু ওরা বেশিটা কনসেন্ট্রেশন দিয়েছে যে আচ্ছা ওকে খুব যত্ন নিত তখন। হুম। দেখা গেছে সকালবেলা ঘুম থেকে ওঠার আগে আমাকে ডিম সিদ্ধ করে দিয়ে পাঠাইতো, ওই জিনিসগুলো আমার বাবা পছন্দ করতো না। ওরে বাবা, মানে বাবা পছন্দ করতো না এই এই পরিবারটাকে, হ্যাঁ কারণ ছেলে সালে হ্যাঁ এগুলো থাকে এলাকার লোকজনের মধ্যে কিন্তু এরকম যে না অমুক এলাকার মেয়ের সাথে বিয়ে দিব না, অমুক এলাকার ছেলের সাথে বিয়ে দিব না। তখন আমার বাবা সম্ভবত আধা ঘন্টা সময় দিছিল, ওই আধা ঘন্টার ভিতর আমাকে নিয়ে যায় আমার গ্রামের বাড়িতে। হুম। তো আমি ওইখান থেকে যখন চলে আসি, আসার পরে আমার ভাবি থেকে নাম্বার নিয়ে আমাদের বাড়িতে ফোন দেয়। রমজানের আগে আমার যখন বাড়িতে নিয়ে যাওয়া হয়, যেদিন বাড়িতে নিয়ে যাওয়া হয় তারপরের দিন যে আমার হাতের কি অবস্থা এটা জানার জন্য। আচ্ছা আচ্ছা, ওকে। পরবর্তীতে হচ্ছে ওই আমি 17 রোজার ভিতরে জানতে পারি যে আমার মামাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে। তখনই ওনার 45-এর উপরে প্লাস ছিল, তখন আমার 13। ওনার 45-এর উপরে বয়স আর হ্যাঁ আপনার তখন 13 বছর বয়স। হ্যাঁ, তখন উনি মালয়েশিয়াতে থাকে, অনেক অনেক টাকা পয়সা, মানে অনেক কিছু ওনার। তো আমার মা যেহেতু ওনার ভাইয়ের ছেলে, উনি তো অনেক যে ওইখানে বিয়ে দিবেই। আর আমার ফ্যামিলিতে আমার ভাই আসলে কেউই চাইতো না ওই ফ্যামিলিতে এত বয়স আপ ডাউনে বিয়ে হোক। তখন কিন্তু আমার সাথে কন্টিনিউ কথা বলে, আচ্ছা। প্রায় 8-9 দিন চলে। ওকে জানতো যেটা আপনার মামাতো ভাইয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, এগুলো জানতো? না না, জানতো না। আচ্ছা, তারপর? তারপরে আমি যখন জানতে পারার পরে আমি ওর সাথে কথা বলা বন্ধ করে দিই। ওকে। বন্ধ করার পরে প্রায় 1-150-র উপরে ফোন লিস্টে উঠে থাকে, সারাদিনের ভিতরে আমি ফোন রিসিভ করি না। কে দিত ফোন? হ্যাঁ, করতো। ওকে। পরবর্তীতে আমার ভাবি ওরে শিখাই দেয়, ফুপু করে ডাক দেবে যে ভালো আছো, তুই তুই করে কথা বলবা, কথা বলার পরে বলবো মলিক ওর কাছে একটু দাও। পরে ও সেম ওইরকম ভাবেই বলার পরে আমার মা নিয়ে আমার কাছে ফোনটা দেয়। তারপর আমি ওর সাথে কথা বলি, বলার পরে আমি বলি যে আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। তখন ও আমাকে বোঝানোর চেষ্টা করলো যে তুমি কি জানো কার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে বা কি হয়েছে। আমি বুঝতে হ্যাঁ, আমার মামাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে। আর যেহেতু আমি আমার মামাতো ভাইয়ের বাড়িতে যাওয়ার পরে, মামার বাসায় যাওয়ার পরে দেখতাম যে অনেক টাকা পয়সার মালিক, তো ওইখানে গেলে আমি হয়তো বা ভালো থাকবো। 27 রোজার ভিতরে আপনার অনেক মার্কেট করে দেওয়া হইলো, হুম। চাঁদাইতে দিন আমাকে এসে নিয়ে যাবে। ও আসছে বাংলাদেশে, এসে আমাকে নিয়ে যাবে। আমার ভাই আমাকে ফোন দিয়ে বললো কি যে আমরা ওইখানে আসতেছি, তুই ওইখানে সকালবেলা বের হয়ে চলে আসবি, হুম। ঢাকাতে চলে যাবো, এখানে ওর বিয়ে হবে না, এতটুকু জানো। এতটুকুই? হ্যাঁ। হ্যাঁ। পরে ওইখান থেকে আমাকে সিএনজি করে নিয়ে যাওয়া হয়, ওই সেম বাসায় কিন্তু নিয়ে যাওয়া ওঠা হয়েছে। তখন আমার ফ্যামিলির কেউই জানে না যে আমার ওইখানে নিয়ে যাওয়া হয়েছে। তো আমার যে বয়স তখন 14-তে পড়ছে, তো 14-তে পড়ছে, তখন তো কোর্ট ম্যারেজ করা যাবে না 18-র নিচে। তখন ওনার একটা কাগজ করে হুজুর দিয়ে আমাকে সরে পড়ায় দেয়। ওই সময় উল্লেখ করা থাকে একটা ইসলামের ভেতরে যে আমাকে 9 ভরি স্বর্ণ দিবে,
5 লাখ টাকার উপরে এরকম ভাবে কাবিনে লিখতে হবে। তো ওইটাও শত মেনে আমাকে ওই সময় বিয়ে করে। বাবা ডাইরেক্ট আমার ভাইয়ের নামে আর আমার ইসের নামে, হাজবেন্ড নামে, ফ্যামিলি নামে মামলা করে। আপনার বিয়ের পরে হ্যাঁ, 7 দিন পর্যন্ত সাথে ছিলাম। পরিবারে ছিলেন? হ্যাঁ, যখন আমার ফ্যামিলি দেশের অনেকে জানাজানি হইলো, 15 দিন না কতদিন পর যেন আমার ফ্যামিলি, আমার ভাই আসে, সেজ বোনের জামাই আসে, আর আমার বাবা এসে আমাকে নিয়ে যায়। এইখানে সবার কাছে বলা হয় যে আমাকে উঠাই দিবে। নিয়ে যাওয়ার পরে ওইখানে ওই মামাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিক করে, যাতে আমার ডিভোর্স, তালাক দেওয়ার চেষ্টা করে। এক কথা আমাকে আটকায় রাখে। জন্মের পরে আমি যতটুকু বোঝার পরে যতটুকু কষ্ট সহ্য করছি, ওদের ফ্যামিলিতে আমি ওইরকম কষ্টটা পাইনি। আমি যেহেতু বিয়ে হয়ে গেছে, তো এটা তো বিয়ে একটা মেয়ে বোঝে, বা ওর প্রতি তখন একটা অন্যরকম, ও আমার নিয়ে ঘুরতে গেছে বা ওর সাথে সময়টা অন্যরকম। পরে আমি ওর সাথে, ও যায় যে আমাকে ফোন দেয় সিএনজি করে, আমি আবার ওর সাথে 1 মাস পর চলে আসি। মানে আপনার হাজবেন্ডের কাছে আপনি চলে আসেন হ্যাঁ, মাস পরে? ওই যে আমাকে নিয়ে আসে। প্রায় 6 থেকে 7 মাস যায়, যাওয়ার পর আমার মা একদিন ঢাকাতে আসে। আপনার হাজবেন্ড কি করতো ওই সময়টাতে? তখন ও সুইটারে জব করে। সোয়েটার তো গার্মেন্টস, হ্যাঁ, ওকে। 2011-তে যখন আমার বিয়ে হয় তখনই 27,000 টাকার উপরে ছিল। পরবর্তীতে আমার বাবা বা আমার ফ্যামিলি আস্তে আস্তে করে মাইনা নিতে থাকে। 6 বছরের মাথায় আমার একটা ছেলে হয়। পুলিশে ধরেনি আপনাদেরকে 5-6 বছরের না। মধ্যে? ধরেও নাই? না, কিন্তু মামলাও তোলা হয়নি? না, মামলা তোলা হয়নি। ওকে। যখন আমার বাবুটা হবে তার আগে যে আমার বাবা ওইগুলো সব ক্লোজ করে দিয়ে আসে। তখন মামলা ক্লোজ হ্যাঁ, করে দেয়? পরে বাবু হওয়ার প্রায় 1 থেকে 1.5 বছরের মাথায় ও আবার যেহেতু জব পায়, ভালো একটা জব পায়, তখন ও আমাকে ওইখানে নিয়ে আসে। জি। যার পর ওই বাড়িওয়ালাদের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়। ওইখানেই দেখা গেছে ওই যে ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয় আমাকে। তো ওনারা আমার রুম ভাড়ার টাকা নিত না, হাত খরচে কিছু টাকা দিত এক্সট্রা ভাবে। জি। আর আমার যে ওই যে আগে একটা বোন জামার কথা বললাম না, যখন আমাদের ঘরে কোনো খাবার ছিল না, যে আমাদেরকে সাপোর্ট করতো। হ্যাঁ, হ্যাঁ, সাপোর্ট করতো অনেক। ওই সময়টা তো উনি একজন ভালো বাবুচি। প্রত্যেকটা বাবুচির জন্য প্রায় 3 থেকে 4 কেজি গরুর গোশত আর রোস্ট ফ্রাই 10-20টা করে এরকম ভাবে নিয়ে আসা হয়। তাই নাকি? হ্যাঁ, দুলাভাই তখন খাবারগুলো নিয়ে আসতো না, ওগুলো ফ্রিজ আপ করে, যে ওনার 6টা বোন, ওনাদের বাড়িতেও আমার বাড়িতে সমান সমান করে দিত। মাসে একবার ফোন দিত, আমার হাজবেন্ড যে নিয়ে আসতো। আমাদের শুধু চাল কিনতে হইতো, এছাড়া কোনো খরচ ছিল না। তো ও যে প্রায় আপনার 50-এর উপরেও স্যালারি পাইতো, 50-এর নিচেও স্যালারি পাইতো। ওই টাকাটা আমাদের পুরাই জমা থাকতো। আচ্ছা। তখন প্রায় 40-45 হাজার টাকা করে স্বর্ণের ভরি। আপনাকে অনেক ভালোবাসতো? হ্যাঁ, যেহেতু সব বোনদের বিয়েতে কম বেশ অ্যামাউন্ট দেওয়া হয়েছে, বা সবাইকে অনুষ্ঠান করে বিয়ে দেওয়া হয়েছে, তো আমাকে তো ওইভাবে দেওয়া হয়নি। তো ওনারা একটা টাকা দেয়, আর আমার এই হাজবেন্ডের যে টাকাগুলো ছিল, ওই টাকাগুলো দিয়ে আমার নামে জমি কিনে দেওয়া হয় নারায়ণগঞ্জে। জমি কিনে দেয়? হ্যাঁ, ওই সময় দেখা গেছে একটা আন্টি পছন্দ হয়েছে বা একটা জামা পছন্দ হয়েছে, সপ্তাহের ভিতরে প্রায় 8-10টা করে জামা করতাম। যে টেলার ছিল উনি সবসময় আমার জামাই বানাই দিত। যেহেতু এত বেশি হয়ে যেত, ওগুলো নিয়ে আমার বন্ধ পড়তো। একবার বেশি 2-3 দিন পরে যে নোংরা হইতো না, তখন এটা ভালো লাগতো না, এরকম একটা হয়ে গেছিল। পরবর্তীতে হচ্ছে যে আমি বলতাম এইরকম একটা ডায়মন্ডে না খুলে আসছে, আমি এটা কিনবো। হঠাৎ করে দেখছি মোবাইলে এটা আমি কিনবো, বা আমি ওনার সাথে দুষ্টামি করতাম, মনে ওইরকম ভাবে না। এই সারাদিন কাজ করে আসতো, ক্লান্ত, ঘুমায় থাকতো, তারপর দুষ্টামির ভিতরে আমার এটা কিনে দিতে হইব। ওইখানে টাকা আছে নিয়ে আসো, আমার এটা ভালো লাগছে, এই 3 পিসটা এনে দেন। ওটা টাকা আছে নিয়ে আসো, ওনার কথা ছিল টাকা আছে তুমি নিয়ে আসো, তুমি তোমার মতো খরচ করো। যে আছে না যে তোমার তো এমনিতে কত জুয়েলারি আছে, প্রায় 8-10 ভরি কিন্তু এর ভিতরে আমার কিনে দিছে। আমি বাড়িতে আমার ফ্যামিলিকে টাকা দিয়ে পাঠাইতাম। তো ও ওইটাও খেয়াল করতো না যে আমি আমার ফ্যামিলিকে টাকা দিয়ে পাঠাইতেছি। আমি টাকাটা আসলে ভালো কাজ করতেছি না খারাপ কাজ করতেছি, বা টাকা জিজ্ঞেস করে না, কখনো জিজ্ঞাসা করেনি। আমি অপচয় করতেছি সেটাও দেখতো না। আমার বাসায় কাজের লোক ছিল, আমার কাজ ছিল শুধু তরকারি রান্না করা। আমার পার্লারে খরচ দিত প্রতি মাসে, মানে ওর একটা বাজেট ছিল এরকম, যেমন ধরেন হাতে পেডিকিউর ম্যানিকিউর করে না, ওইটার জন্য, বা ফেসিয়াল করার জন্য। একটা ফেসিয়াল করাইতে গেলে তখন 700 টাকা ছিল, ওর কাছে আমি এসে 1500 টাকার কথা বলতাম। 3-4 মাস পরে একবার করে আসতাম, আর এমনিতে যে মাসাজ করতাম 100-150 টাকা দিয়ে, কিন্তু ওর কাছে আমি এসে বলতাম যে মাসে 3-4 বার গেছি আমি পার্লারে। ও এটা কখনো করতো না যে আসলে ওই গেছে কিনা। একটা সময় দেখে গেল আমার বোনদের যে ছেলে, ওরেও আমি বাহিরে পাঠাই। করোনার পর দিয়ে, মানে এখনো ভালো করে করোনা ভালো হয় নাই, তখন একটা লোক আসে রুম ভাড়া নিবে। সবসময় হাজবেন্ড ওয়াইফ আসে রুম ভাড়া নেওয়ার জন্য, যেহেতু ফ্যামিলি বাসা আর সব ফ্যামিলি থাকে। তো ওই সময় উনি একা আসে, ওনাকে কয়েকবার আমি মানা করে দিই যে এখানে ব্যাচেলার বাসা ভাড়া দেওয়া হয় না। আপনি যেহেতু ম্যানেজার ছিলেন, আপনার কাছে এসে জিজ্ঞাসা করেছে? হ্যাঁ, আবার নেক্সট টাইম 2 দিন পরে আসলো, তো ওনাকে বলা হলো যে আপনাকে তো বলে দেওয়া হয়েছে যে এখানে ব্যাচেলার বাসা না, এটা ফ্যামিলি বাসা, আমাকে একটা বাসা দেন, আমি কিছুদিন পর আমার ওয়াইফকে নিয়ে আসবো। তারপর আমি ওনাকে মানা করে দিই। তো উনি সম্ভবত ওইখানে যে গার্মেন্টস, সুইটারের পাশাপাশি গার্মেন্টস খুলছে ওইখানের ইনচার্জ,
তো উনি ওনার সাথে কন্ট্যাক্ট করে, আমার হাজবেন্ডের সাথে। এই ছেলে, হ্যাঁ। এই লোকটার কেন আপনাদেরই বাসা লাগবে, অন্য কোনো বাসায় কেন না, যাচ্ছে সেটা জানি না। সেটা আপনি তখন পর্যন্ত জানেন। ওকে, অনেস্ট অপিনিয়ন, ফাইন। তারপর ওই আপনার হাজবেন্ডের সাথে কথা বলে, হ্যাঁ, আমার হাজবেন্ডের সাথে কথা বলে। শেষ পর্যন্ত আপনার হাজবেন্ডকে কথা বলে কি মানে বাসা ম্যানেজ করতে পারছে? আমি 10-15 দিন এখানে থাকার পরে আমার ওয়াইফকে নিয়ে আসবো। আচ্ছা, বাড়িওয়ালা ওখানে থাকতো না? না না, ওনার ওইখানে ওই এলাকার ভিতরে প্রায় 7-8টা বাড়ি আছে। ও, ওই বাড়িওয়ালাদের? হ্যাঁ। সো ওনারা অন্য জায়গায় থাকতো? উনি একজন পুলিশের কর্মকর্তা। সো আলটিমেটলি আপনার কাছে এসে শুধু ভাড়াগুলো কালেক্ট হ্যাঁ। করতো? ওই ছেলেটার প্রায় 10 থেকে 15 দিন চলে যায়, এরকম করতে করতে 1 মাস চলে যায়। তো দেখা গেছে কি নিচে যে ভাড়াটিয়াদের সাথে ও কন্টিনিউ রান্নাঘরে রান্না করতে যায়। তো যেখানে মহিলা মানুষ রান্না করতে যায়, ওইখানে পুরুষ মানুষ রান্না করতে যায়, এটা তো একটা বিরক্তকর জিনিস ব্যাপার। বা ওয়াশরুম গুলো যে পরিষ্কার করতে হয় সেটাও তো ও করে না, ফ্যামিলিরা তো সবাই এটা সবাই করে। তো একজন তার একজন এটা পছন্দ করবে না। মানে এটা কি কম্বাইন্ড ওয়াশরুম ছিল? হ্যাঁ, এটা হচ্ছে আমি থাকতাম ফ্ল্যাটের ভেতরে, ওরা থাকতো বাহিরে, যে সিঙ্গেল রুম গুলো আছে না, লম্বা করে ভাড়া দেওয়া হয় 4টা 5টা সিঙ্গেল রুমের জন্য একটা ওয়াশরুম 7টা। এরকম? হ্যাঁ, ওইখানে থাকতো। থাকার পরবর্তীতে দেখা গেছে এরকম ভাবে বিচার দিত। পরবর্তীতে আমি ওনাকে মানা করে দিছি যে আপনি চলে যাবেন, এখানে থাকতে পারবেন না। পরবর্তীতে উনি কি করলো, যে আমার হাজবেন্ডকে আবার যে প্রচন্ড মানে কান্নাকাটি করে বা যেভাবে হোক বোঝানোর পর আমার হাজবেন্ড এসে বলে যে ওর ওয়াইফ তো প্রেগনেন্ট বা কিছুদিন হয়েছে, বাবু হয়েছে, তো এখন আসতে পারতেছে না, তো কিছুদিনের ভিতর নিয়ে আসবে, তুমি কিছু বললো না। এক কথা এরকম ভাবে যে তুমি কিছু বলো না। আমার হাজবেন্ড এরকম ভাবে বুঝালো যে আমার ওয়াইফ তো অনেক পাজি টাইপের, বা ওর সাথে কোনো কথা বলা দরকার না, যদি কোনো সমস্যা আমাকে বললেন। তো কোন একটা সমস্যা আমার হাজবেন্ডকে যে বলতো। এক পর্যায়ে হচ্ছে কি, তখন ও কি করে, আমার ফোন নাম্বারটা ওর ফ্যামিলির কাছে দেয়। ফোন করে প্রচন্ড কান্নাকাটি করে বলে যে মেয়েটা তো ভালো না, মানে ওর ওয়াইফ, ওই ছেলেটার ওয়াইফ, যে ও তো ভালো না, এই জন্য আমাদের ফ্যামিলিতে ঝামেলা, যদি প্রবলেম হয় তো আমার মা আর আমার বাবা চলে আসবে। পরবর্তী মানে ছেলেটার নাম, ও আমার সাথে ফোনে কথা বলা শুরু করে। ফোনে কথা বলে কি যে প্রথমত যে আপু আপনার হেল্পের জন্য অনেক না হলে আমি এখানে থাকতে পারতাম না, এটা সেটা নানান ধরনের ভাবে। তো এমনি সেমনি এটা নিয়ে কথা বলে আমার বাচ্চাটা যে ছিল, বাচ্চাটাকে খাবার এনে দিত, এটা ওটা নিয়ে বাচ্চাটার সাথে খুব ক্লোজ ছিল। ছোট বাচ্চাটা? হ্যাঁ, আমার যে সন্তান তখন বয়স বড়, কত? তখন হচ্ছে 3.5 বছর। ও আমার সাথে কন্টিনিউ কথা বলা শুরু করলো, ওর ফ্যামিলি আর ও আমার সাথে সবসময় কথা বলতো। হুম। যে সময়টাতে যে আমার শাশুড়ি বা ননাসটা কেউই কিন্তু আমার সাথে যোগাযোগ করে না। আর আমার হাজবেন্ড সকালবেলা চলে যায়, রাত্রবেলা আসে। রাত্রবেলা আসতো, ও সারাদিন আমি যদি ফোন দিতাম, ও অনেক সময় ফোন রিসিভ করতো, অনেক সময় রিসিভ করতো না। মানে একটা যে গ্যাপ, ওই গ্যাপটাতে সবসময় ওর ফ্যামিলি আমাকে ফোন দিয়ে কথা বলতো, বা ও আমার সাথে কথা বলতো। বলতে বলতে এক পর্যায়ে দেখা গেছে যে মানে হঠাৎ করে রুমে চলে আসতেছে, কোনো নাই, সিগন্যাল নাই বা কোনো কিছু নাই। পরবর্তীতে আমি মানে ওনার ভাবভঙ্গি খারাপ দেখে আমি ওনাকে প্রথমত ব্লক করে দিই, নাম্বার গুলো হইতে শুরু করে সবকিছু ব্লক করে দিই। কাকে? ওই ছেলেটাকে। হুম। তো ব্লক করে দিই, ব্লক করে দেওয়ার পর আপনার পাশের রুমে এসে বসে আছে, হ্যাঁ, ব্লক করে কি করবেন? না, আমার তো নাম্বার থেকে ব্লক করে দিছে। পরবর্তীতে হচ্ছে ওনাকে আমি মানা করে দিব, উনি চলে যাবে, হুম। এরকম। তো ওনার ফ্যামিলির নাম্বার হইতে শুরু করে আমি সব বন্ধ করে দিই। বন্ধ করার পরে ও অফিস থেকে চলে আসে। আসার পরে হচ্ছে ওর হাতের ভিতরে ওই যে কি মানে ছুরি টাইপের এই জিনিস নিয়ে হাতের ভিতরে পচাইতে থাকে, অনেক জায়গার ভিতরে কাইটা কাইটা পড়ে। তো আপনার সামনে? হ্যাঁ, যে ব্লক করছি কেন, আপনার সাথে ওর সম্পর্ক সেই সময়টাতে কি ছিল যে শুধু আপনার? ফোনে কথা বলতো। ফোনে কথা বলতে একটা ভালো বন্ধুত্বের মতো, মানে কথা বলতে বলতে একটা প্রায় 7-8 মাস হয়ে গেছে। ওর কিন্তু ফ্যামিলি ওয়াইফকে নিয়ে আসে নাই। ওর এই 7 ওয়াইফের মাসের মধ্যে কি আপনি ওর ওয়াইফের হ্যাঁ সঙ্গে কথা বলেছেন? হ্যাঁ 2বার কথা বলেছেন? হয়েছে। হ্যাঁ, কি 2বার কথা আছে না কেন? ওনার কথা হচ্ছে যে উনি আসবে না, ওনার সংসার করবে না। ইন দ্য মিন টাইম আপনি ব্লক করার কারণে সে এসে আপনার বাসার তার আমার ফ্ল্যাটে? যেহেতু এক ফ্ল্যাটের ভিতরে, ও আমার দরজার সামনে হাত পোঁচায় কাটতেছে। পরবর্তীতে হচ্ছে ছুরিটা নিয়ে যাওয়ার পরে উনি ওনার রুমে চলে যায়। হুম। আমি আবার ফিরে ব্লক খুলে দিই, খোলার পরেও আবার কথা বলে। কথা বলার এক পর্যায়ে দেখা গেছে হঠাৎ করে একদিন রুমের ভিতরে আসে। রুমের ভিতরে এসে আপনার সম্মতি ছিল? প্রথমত ছিল না, প্রথমত তো ও জোর জবরদস্ত ভাবে ছিল। আমি এখানে গল্পটাকে প্রেসাইজ করেছি পরিস্থিতি বোঝানোর জন্য। ভুল তো মানুষ একবার করে। হ্যাঁ। যদি মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ থাকে, মানুষ সেটা একবার করার পরপরই সেখান থেকে তওবা করে ফিরে আসে। হ্যাঁ। কিন্তু আপনি তো আপনার হাজবেন্ডের সঙ্গে সুখী ছিলেন, হ্যাপি ছিলেন, হ্যাঁ। তারপরেও কেন এই ভুলগুলো হচ্ছিল? এই জিনিসগুলো হচ্ছিল কি, ও প্রথমত জোর জবরদস্ত করে আমার সাথে যখন প্রথমত থাকা শুরু করে, বা দেখা গেছে ওর ফ্যামিলির কথা বলতেছে, করতেছে, তখন একটা গ্যাপ কি, যে আমার বাসার ভিতরে তো কেউ ছিল না, আর আমার হাজবেন্ড না, 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 আপনি এটাকে কোনো যুক্তি দিয়ে আসলে না, হ্যাঁ আমি বলে বুঝাই যে ওই জিনিসটা এরকম ভাবে হয়ে গেছিল যে পরবর্তীতে যখন আপনি ওই সময়টাতে বুঝতেছিলেন যে এগুলো হ্যাঁ, ভুল না, করছেন না, আপনি? না, তখন আমার মাথার সেন্স কাজ করতো না যে আমি এর খারাপ পর্যায়ে চলে যাইতেছি বা খারাপ হইতেছে আমার সাথে, ওই ওই জিনিসগুলো আমার মাথায় ছিল না। মানে আমি নিজে কি করতেছি আমি নিজে জানতাম না, বুঝতে পারিনি। কিন্তু যখন আমি বুঝতে পারি, তখন হচ্ছে আমি আমার হাজবেন্ডের কাছে শেয়ার করি
মাথার ভিতরে তখন এতটুকু ছিল যে আমি যদি আমার ফ্যামিলির কাছে শেয়ার করি তো আমার ফ্যামিলি আমাকে খুব খারাপ ভাবে নেবে, বা আমি অন্য কারো কাছে শেয়ার না করে আমি হাজবেন্ডের ওর কাছে যদি বলি তো ও হয়তো বা আমাকে মারবে বা কিছু করবে, করার পরে আমাকে ও ফালাই দিবে না। এই কনফিডেন্ট আপনার ছিল? হ্যাঁ, তারপর আমার এতটুকু বিশ্বাস ছিল ও আমাকে কখনো ফালাই দিবে না। তো আমার হাজবেন্ড যখন আসছে এক কথা ওর পায়ে পায়ে ধরি, পরে আমার বলতেছে কি লাগবে। তো যখন পায়ে ধরি আমি যাই, তখন ও বলতেছে কি লাগবে, তখন আমি অনেক কান্নাকাটি করি। পরে বলতেছে পাগলের মতো কান্না করতেছো কেন, তুমি কান্না করতেছো কেন, এরকম ভাবে বলতেছে। কি হয়েছে, কেউ তোমার কিছু বলছে? আমি বলছি যে না আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাবো। পরে বলতেছে কেন, তোমার এখানে কি সমস্যা, খুব খারাপ একটা কাজ করছি। কি খারাপ কাজ করছো, তুমি কি খারাপ কাজ করতে পারো? এতটুকু আমার বিশ্বাস আছে যে তুমি কোনো খারাপ কাজ করতে পারো না, তুমি কোনো খারাপ কাজ করতে পারো না, তুমি কি করছো? তখন ও শোয়া থেকে উঠে বসে বসে আমার হাত জড়ায় ধরে, কি করছো? পরে আমি কান্না করি, কান্না করার পরে মানে ও বুঝতে পারে যে হয়তো বা কিছু একটা হয়েছে। তখন ও আমার জড়ায় ধরে বলে কি করছো তুমি, আমার কাছে বলো। পরে আমি ওর কাছে বলি যে এরকম এরকম হয়েছে, যে এই ছেলেটা প্রায় 7-8 মাস ধরে ফ্যামিলি আমার সাথে কথা বলে, বা এক পর্যায়ে ছেলেটা আমার সাথে কথা বলতে বলতে এরকম ছেলেটা আমার সাথে জোর জবরদস্তি ভাবে থাকতো, বা এখন এই জিনিসগুলো খুব বিরক্তকর বা একটা অন্যরকম ভাবে নিয়ে যেতেছে। ছেলেটা আমার ছবি তুলতেছে ও, বা ভিডিও, হঠাৎ করে ভিডিও করতেছে। ফু, ও আমার কাছে আরে পাগল, কিচ্ছু হয় নাই, এগুলো হয় সামথিং। এভাবে বলে? হ্যাঁ, ছেলে পাশের রুমেই ছিল? হ্যাঁ, ও ছেলেকে কিছুই বলে নাই? কিছু বলে নাই। ভেরি ফিশি। কিছু না বলে ও ও কি করছে, পরের দিন মানে সকাল ভোরে ও চলে গেছে, যে নামাজ পড়ছে, নামাজ পড়ে এসে আমার ফ্যামিলিকে ফোন দিছে। তো প্রায় আমি ঘুম থেকে 9টা বাজে উঠে দেখি আমার মা আর বাবা বাসায়। দেখার পরে আমার মা আর বাবার কথা হইতেছিল যে এরকম যে ল বাড়িতে চল, যে তোর চাচি তো মারা গেছে, ওইখানে যাবি। আসলে আমার চাচি কিছু হয় নাই, ওইখানে যাবি বা ভেরি কুল হেডেড। এরকম ভাবে আমাকে বাড়িতে নিয়ে এই যায়। ছেলে মানে ওনার হাজবেন্ড খুবই কুল হেডেড, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। যখন আমাকে আমার বাবা নিয়ে যায়, মা নিয়ে যায়, তখন ও সিএনজিতে করে অর্ধেক রাস্তা পর্যন্ত আমাকে দিয়ে আসে। এসে ওই ছেলেকে বলে ডাইরেক্ট ডাক দিয়েছে কি হয়েছে। এটা কি পরবর্তীতে আপনার হাজবেন্ড আপনার সঙ্গে শেয়ার করছে? হ্যাঁ, ওকে, হ্যাঁ, তারপর কি? হাজবেন্ডও শেয়ার করছে, ওই ছেলেও শেয়ার ওই করছে? উনিও বলছে হুম। যে কি হয়েছে, কি সমস্যা। এই কথা বলে 2-3টা থাপ্পড় মারে। থাপ্পড় মারার পর বলতেছে কি যে তুমি কি চাও যে আমি এখানে এরকম কোনো কিছু করি যে তোমার কোনো কিন্তু অস্তিত্ব থাকবে না। অনেক ভয়ভীতি দেখায়, দেখানোর পরবর্তীতে ওই ছেলেটা হাসে। ওই ছেলেটা শুধু হাসছে, ওই হাসি দেখে ওর আরো বেশি জিদ লাগছে। ও যে তখন ওর অফিসে, প্রত্যেকটা অফিসে সম্ভবত নেতা বা একটা গ্রুপ থাকে। তো ওই গ্রুপের যে সবচাইতে লিডার ছিল ওনাকে জানায় ব্যাপারটা। জানানোর পরে হচ্ছে ওনারা এই না ওরা সুন্দরভাবে বুঝায়, দেখো আমাদের একটা মান সম্মান আছে, আমি তো পারতাম এখানে মারধর করে অনেক কিছু করতে, বা আমি পারতাম তোমার এখানে হাড়গোড় ভাঙিয়ে দিল, কারো ক্ষমতা নেই আমাকে একটা আঙুল তুলে কথা বলবে বা কেউ এটা কোনো ধরনের কেউ প্রশ্ন করবে। আমি তোমাকে কিছুই বলতে চাইতেছি না বা কিছুই করতে চাইতেছি না, তুমি চলে যাও, আর আপোষে তোমার কাছে যা আছে সেগুলো ডিলিট করে দাও, এরকম ভাবে বলে। বলার পরে ওই ছেলে ওই হোয়াটসঅ্যাপে সম্ভবত ওর বন্ধুর কাছে কিছু ছবি দিয়ে পাঠায়। কার বন্ধুর কাছে? আমার হাজবেন্ডের বন্ধুর কাছে। আপনার বাবা মা কি জানতো যে আপনি কি করেছেন এখানে? হ্যাঁ, তো আপনার আমার বাবা শেয়ার আমাকে করেছে? সুন্দরভাবে ভাবে বুঝায় বলছে যে ওরা এসে নিয়ে যান, এখানে একটু ঝামেলা হয়েছে। সেই ঝামেলাটা কি সেটা কি বাবা মা জানতো? হ্যাঁ, আমার বাবা জানতো। বাবা জানতো, ওকে ফাইন। তারপর? মানে ওর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এই ভিডিও এই ছবিগুলো দেখার পরে? হ্যাঁ, ও খুব খারাপ অবস্থা হয়ে যায়। ও সিএনজি থেকে এক কথা পড়ে যায়, পড়ে যাওয়ার পরে যে ট্রাফিক পুলিশ থাকে ওনারা সিএনজির লোকের ভিতরে যে লোকজন ছিল ওনারা ওনার মাথায় মাথায় পানি দিয়ে ডক্টরের কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওখানে রেস্টে থাকে, থাকার পরে ও আবার বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে আমার বোন ওর সামনে আমার একটা থাপ্পড় দিয়েছিল এই ব্যাপারগুলো শোনার পরে। ঘটনাটা কোথা থেকে কোথায় গেছে আপনারা চিন্তাও করতে পারবেন। তো ওর সামনে যখন আমাকে খারাপ কথা বলে বা থাপ্পড় দেয় তখন ওর খুব খারাপ লাগে, আপনার আমার হাজবেন্ডের? থেকে বেশি। হ্যাঁ, ওর খারাপ লাগে। ওইখানে থাকতে দেয় না, ও যে সিএনজি ডাইকে রিটার্ন আমাকে বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসার পরে ওই ছেলেটাকে আমাকে দিয়ে অনেক বোঝানোর চেষ্টা করছে, আবার ওই ছেলেটাকে অনেক বোঝানোর চেষ্টা করছে, ভাই তোর পায়ে ধরি বা এরকম ভাবে যে তুই এখান থেকে চলে যা। কে? আমার হাজবেন্ড, যে আমাদের এখানে একটা মান সম্মান আছে, আমি চাই না আমাদের মান সম্মানটা নষ্ট হোক। আপনার হাজবেন্ডের উচিত ছিল এই সময় পুলিশকে ইনফর্ম করে ওর নামে মামলা করে দেওয়া, এবং পরকীয়া আইনে মামলা করা সম্ভব। এই যে গল্পগুলো বলছি এগুলো অনেকেরই হয়তো ব্যক্তি জীবনের সাথে মিলে যাবে, এবং এই রকম সাপোর্ট যদি পান আপনারা ওয়াইফের কাছ থেকে, ভাইস ভার্সা সেটা যদি হাজবেন্ডের কাছ থেকেও পান, হ্যাঁ জীবনে একটা ভুল করে ফেলছে, এটা ব্যক্তিগতভাবে আপনারা কিভাবে নেবেন না নেবেন সেটা আপনাদের বিষয়, বাট যদি এরকম সাপোর্ট পান যে
আপনার ওয়াইফ ভুল করে এই জিনিসটা আপনার কাছে স্বীকার করছে, কিংবা আপনার হাজবেন্ড ভুল করে এটা স্বীকার করছে, এবং সে সময় অপর পক্ষ যদি এই ব্ল্যাকমেইলটা করে এবং খুব ডেসপারেট হয়ে যায়, ছবি দিয়ে বেড়াচ্ছে, এটা করে বেড়াচ্ছে, এটা কিন্তু মামলা করা যায়। এবং আপনারা অবশ্যই লয়ারের সাথে কথা বলে তার নামে মামলা করতে পারেন। না, আমরা কোথাও বলছিলাম তখন ডাইরেক্ট র্যাবের সাথে। র্যাবের সাথে কথা বলেছেন? মানে ও ও রাজি হয় নাই? ও কি চাচ্ছিল? ও ব্ল্যাকমেইল করতে তো চাচ্ছে। ধরা পড়ার পরে তো ওর নিজেরও মান সম্মান টানাটানি হওয়ার কথা, ওর নিজেরও তো ভয় লাগার কথা। না, ও তখন আমাদের ব্ল্যাকমেইল করছে, কারণ ওই এলাকার ভিতর সবাই আমাদের খুব সম্মান করতো। ব্ল্যাকমেইল বলতে কি মান সম্মানে টানা হেঁচড়া হ্যাঁ। করবে? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। ও বুঝতে পারছে যে এদের এদের যেহেতু সম্মান আছে, সুতরাং এদের সম্মানে টানা হেঁচড়া করলাম। আচ্ছা ফাইন। তো তারপর ওই ছবিগুলো যখন দুই একটা দেওয়া হইলো, পরবর্তীতে আমার হাজবেন্ড অনেক বোঝানোর চেষ্টা করছে, হুম। অনেক বোঝানোর চেষ্টা করছে বা ই করার রিকোয়েস্ট করছে, ও কোনো রকম ভাবে ক্ষান্ত হইতেছিল না। হুম। এতগুলা করে ওষুধ খাইতো, খেয়ে ওইগুলো পরবর্তীতে আবার মুখে আঙ্গুল দিয়ে বের করে বমি করে ফালাই দিত ছেলেটা। ওষুধ খাইতো কেন আপনার জন্য? হ্যাঁ, ও যে কি চায়? ও তো হাজবেন্ডকে সুইসাইড করবে ফর হোয়াট? কেন? সুইসাইড করবে, যে আমি ওর ছাড়া বাঁচবো না, ওর সাথে আমার ও কি সম্পর্ক চাইতেছিল আছে। যে ও চাইতেছিল যে আপনার হাজবেন্ডকে বলতেছিল যে আপনি ডিভোর্স দিয়ে দেন, আমি ওকে বিয়ে করবো, এরকম কোনো কিছু? হ্যাঁ, ও চাচ্ছিল, ওর ফ্যামিলিও এই ধরনের কথা বলতেছিল। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর। পরবর্তীতে হচ্ছে আমার হাজবেন্ড মানে তখন অনেক বোঝানোর চেষ্টা করলো, তার পরবর্তীতে হচ্ছে যে ও এতগুলো ওষুধ খেয়ে সুইসাইড করবে না। আপনার এই অবস্থায় আপনার হাজবেন্ড বাসায় রেখে কাজে যাইতো? না, কি তখন করতো ও সবসময় আমার সাথে থাকতো। আপনার হাজবেন্ড? হ্যাঁ, বাসাটা ওখান ও থেকে বাসা ছেড়ে সবসময় দেয় না কেন? না, যেহেতু আমি ওইখানের ম্যানেজার, ওরে বের করে দেওয়া হয়েছে। ওর তখন বের করে দিচ্ছে? হ্যাঁ, ওরে বের করে দেওয়া হয়েছে। ও কন্টিনিউ তখন ওই ছবিগুলো যেহেতু ও আমাদের আন্ডারে নেই, ও যদি আমাদের আন্ডারে থাকতো তখন ওরা আমরা যে কোনো একটা ব্যবস্থা নিতে পারতাম। আপনার মোবাইলটা নিয়ে নেননি কেন ওর কাছ থেকে? সবাই মিলে তো মোবাইলটা নিতে পারতেন। ল্যাপটপ ছিল, মোবাইল ল্যাপটপ সবকিছু সিজ করতেন আপনারা। নিতে পারেনি, চেষ্টা করছিল। এগুলো আসলে আপনার হাজবেন্ড ঠান্ডা মাথায় কাজ করেছে, বাট কিছু জিনিস ভুল হয়েছে। হ্যাঁ, তারপর? তারপরে হচ্ছে আমরা র্যাবের সাথে কথা বলি, র্যাব তখন বলে যে আমার হাজবেন্ডের একটা জিডি করতে হবে। আচ্ছা, আমার হাজবেন্ডের এই ঘটনা ঘটার কতদিন পরে র্যাবের সঙ্গে কথা বলেন? এই ঘটনা মানে ও যখন ছবিগুলো করতেছে, আমি যখন আমার হাজবেন্ডের কাছে শেয়ার করি, তার সম্ভবত 2 থেকে 3 দিন পরে আপনার আমার হাজবেন্ড বাড়ি থেকে আমাকে যখন নিয়ে আসে তখন। আপনার হাজবেন্ড আপনার এটা দেখার পরও খারাপ ব্যবহার করেনি আপনার সঙ্গে? না, ও খুব কান্না করছে। কিন্তু আপনার কিছু বলে নাই? না, কারণ ও যখন ও কিছু মানুষ সৌভাগ্যবান হয়েও তার ভাগ্যটাকে বোঝে না। ও যখন আমার ব্যাকগ্রাউন্ড গুলো শুনছিল, যে আমি আমার ফ্যামিলি থেকে এইভাবে ছোট থেকে বড় হয়েছি, তারপর থেকে আমাকে কখনো কোনো দিক দিয়ে ই করে নেই। ও আমার কখনো তুই করে কথা বলে নেই। মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে মানুষের ইমোশনের তারপর আমি তো ওনার স্টোরির এন্ডিংটা জানি, এই জন্য আমি আপনাদেরকে বলবো ধৈর্য ধরে শোনেন। বিশেষ করে অনেক মেয়েরা এই জিনিসগুলো ভুল করেন। সংসার জিনিসটা না, সংসার জিনিসটাকে এটা একটু ডিফাইন করে আগে নিজের জায়গাতে স্থিতি হওয়া প্রয়োজন। সংসার সবাই সুখের জন্য করে না, ডেফিনেটলি না। সংসার ইজ আ ভেরি রেসপন্সিবল প্লেস, মানে রেসপন্সিবিলিটির জায়গা। আর সেখানে এরকম একটা সুখের সংসারও মেয়েরা অনেক সময় অনেক বড় ভুল করে। শুধু মেয়েরা না, ছেলেরাও করে। জি, এই গ্যাপটা আমি মনে করব যে একটা ফ্যামিলি যদি জয়েন্ট ফ্যামিলি থাকে, তখন কখনো একটা মেয়ের এই ধরনের কাজ করা সম্ভব না, বা কখনো কোনো একটা ছেলে এই ধরনের ইস্যুর ভিতরে ফালাইতে পারবে না। আর সবচেয়ে একা থাকতেন, হাতে কাজ ছিল না, মোবাইল টেপাটেপি করতেন, হ্যাঁ। এবং এই চান্সেসটাই নিয়ে নিয়েছে সুযোগ বুঝে এই ছেলেটা, যদি ওনার কথা সত্য হয়ে থাকে। ওনার হাজবেন্ড তো কাজে, পরিবারের জন্য কাজে, কিন্তু এই গ্যাপটার কারণে। ওকে, তারপর? পরবর্তীতে হচ্ছে একটা সময় ওই অনেক রিকোয়েস্ট করা হয় বা ওই ইসের সাথে কথা বলা হয়, তখন র্যাবের সাথে কথা বলেন? হ্যাঁ। হ্যাঁ, তখন বলা হয় যে আপনাদের কাছে যে ভিডিওগুলো আছে, ওই ভিডিওগুলো আমাদের দিতে হবে, বা ওই ভিডিওগুলো বা ছবিগুলো দিয়ে তারপরে জিটি করতে হবে, এছাড়া কে বলে এটা? এটা র্যাব থেকে। আপনার কাছে ভিডিওগুলো আসবে কোথেকে? ও আচ্ছা, ভিডিও তো বিভিন্ন জায়গায় সে পাঠাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তারপর? না ভিডিও না, প্রথমত ছবি দিতেছিল আর আমাদের হুমকি দিতেছিল। এই ছবিগুলো কি মানে প্রথম দিন আপনাদের সাথে ইন্টিমেট হওয়ার পরে সে তুলতো? না, হঠাৎ করে যে মানে ও যখন প্রথমত জোর জবরদস্তি ভাবে ছিল, থাকার পরবর্তীতে যখন আবার আসছিল, তখন মানে সম্ভবত ও থেকে 7 থেকে 8 বার ছিল। ওই সময় হঠাৎ করে ও মানে মোবাইল ফোন আসছে, ফোনের ভিতরে ও ছবি তুলে রাখছে, আবার ভিডিও করছে, ওই ছবি এগুলো আপনি বলতেন না ওকে যে হ্যাঁ, এটা নিয়ে খুব রাগারাগি কিন্তু হয়েছে। এই মোবাইলে ভিডিও ছবি না তুললে কি আপনি সম্পর্কটা না, কন্টিনিউ করতেন? না, ওই সময়টাতে আমার নাকি বিরক্ত মোবাইলে করছিল। ভিডিও ছবি তোলা থেকে আপনি ভয় পেয়ে গেছেন? ছবি ভিডিওগুলো করার পরে ভয় পেয়ে গেছি, আর নেক্সট টাইম হইতেছে কি, ওর ছবি প্রথমত ছবি তুলে রাখছিল, ওগুলা দিয়ে আমার ব্ল্যাকমেল করে ভিডিওগুলো করা হয়েছে। সেটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে ছবি ভিডিও না তুললে কি আপনি আপনার হাজবেন্ডকে এগুলো বলতেন? হ্যাঁ, কারণ ওই সময়তে যখন আমি জানি না, বাট এটাও একটা কোশ্চেন কিন্তু চলে আসতে পারে। আমি যখন বুঝতে পারছি যে এগুলো আমি ভুল করতেছি বা আমি একটা খারাপ জগতে চলে যেতেছি, তখন আমি ওর কাছ থেকে যত সরে আসতে চাইতেছি, তত মানে ওর দিক থেকে ব্ল্যাকমেল করা আমাকে শুরু হয়। তখন ওনারা আমার ভিডিওগুলো চাইতেছিল, যে ভিডিওগুলো দিতেছে ওই ভিডিওগুলো দাও। তখন তো আমার ওই ভিডিওগুলো দেওয়ার মতো ছিল না। তখন এক পর্যায়ে
কি উনি বাধ্য হয়ে মানে ওই ছেলেটা এমন ভাবে হেনস্থা করতেছিল যে ও আমার এছাড়া বাঁচতে পারবে না, বাঁচতে সেটা পারবে না, কি সে হেনস্থার ধরন কি? এই সুইসাইড করবে, মানে ভিডিও করে দিয়ে পাঠাইতো এতগুলো ট্যাবলেট খেয়ে যে ও এখন মরে যাবে, কাকে পাঠাতে ভিডিওগুলো? যে আমার হাজবেন্ডের হোয়াটসঅ্যাপে পাঠাইতো। তো মরে যাক। না পাঠাইতো কিভাবে যে মরে যাবে? র্যাবের কাছে যাওয়ার পরে এগুলো করতেছে? হ্যাঁ র্যাবের র্যাবকে কাছে আপনার ইনফর্ম করে দিন, তো মরে গেলে মরে যাক, তো সমস্যা কোথায়? ওনারা বলতেছে যে আমি ওর নাম্বার দিছিলাম, ওই নাম্বারগুলো ও যে নাম্বারগুলো ইউজ করতো এক এক জায়গায় যায় ওপেন করতো, ওপেন করে ওইগুলো বন্ধ করে দিত। আবার যখন এই ধরনের ভিডিওগুলো করতো তখন ফোন দিত, ওর ফ্যামিলি ফোন দিয়ে করতো। তার পরবর্তীতে আমার হাজবেন্ড বলে আচ্ছা ঠিক আছে, যদি ওরে আপনার এতই ভালো লাগে, ও একটা সন্তানের মা, ওদের ওরে যদি এতটাই ভালো লাগে বা ওরে নিতে চান, তাহলে একটা, ও তো বিবাহিত, ও ওর ওয়াইফের কাছে কেন যাবে, বা ওর ওয়াইফ কি এই ধরনের জিনিসগুলো জানে কিনা। তখন আমার হাজবেন্ড ওর ওয়াইফের সাথে কথা বলা শুরু করলো যে আপনার হাজবেন্ড তো এগুলো করতেছে, আমাদের এখানে মান সম্মান আছে, আমাদের একটু মান সম্মানে বাঁচতে দিতে বলেন, বা আপনার হাজবেন্ড যে এগুলো করতেছে এটা কি আপনি জানেন কিনা। তখন ওর ওয়াইফ বললো যে আমি তো ওর সংসার করব না, আর আমি এইসব বিষয় জানি না, আমাকে বলেন ভরণ পোষণের টাকা দিয়ে যেন আমাকে ছেড়ে দেওয়া হয়, এই ধরনের কথা। তখন ওই টাইমে দেখা গেছে ওই মেয়ে ওনাকে বলে যে ওই মেয়ে ওর ইসের শিকার এরকম ভাবে করছে। আর আমার হাজবেন্ডের সাথে কথা বলার পর ওর বোন হতে শুরু করে সবাই মিলে খুব কান্নাকাটি, আমার ভাই মরে যাবে, আমার ভাই করবে, তুমি এখান থেকে চলে আসো। তখন একটা পর্যায়ে দেখে গেছে আমার শাশুড়ি বা ওই আশেপাশে মানুষ যখন জানতে পারলো, তখন তো সিসি করতেছেই, যারা কখনো কখনো মুখের দিকে তাকে একটা কথা বলতে পারে না, তারা আঙ্গুল তুলে কথা বলে, নানান ধরনের কিছু করে। তখন একটা পর্যায়ে দেখা গেছে কি যে আমার হাজবেন্ড খুব বিরক্ত হয়ে গেল। কতক্ষণ সহ্য করবে আসলে? বিরক্ত হয়ে যাওয়ার পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, যে মানে হঠাৎ করেই কোনো কথা নেই বার্তা নেই, তখন আমাকে 2-3টা থাপ্পড় মারে। ও কিন্তু কখনো আমাকে মানে তুই করে একটা কথা বলে নাই। থাপ্পড় মারার পরে ও চলে গেছে ওর ফ্যামিলির কাছে চলে আসছে, এসে আমাকে তালাক দিয়ে দেয়। আপনার হাজবেন্ডে দিয়ে দেয়? হ্যাঁ। কতদিন পরে এই ঘটনা? মানে আমি কিন্তু ওর কাছে শেয়ার করতেছি বা দুজনে মিলে বাঁচার জন্য খুব চেষ্টা করতেছিলাম বাচ্চাটাকে নিয়ে, কিন্তু এক পর্যায়ে ও হঠাৎ করে আমাকে তালাক দিয়ে দেয়। যেহেতু আমার মৌখিক ভাবে বিয়ে হয়েছিল, ওই সময় কোর্ট ম্যারেজ হয় নাই, ও, এই জন্য মৌখিক ভাবে তালাক দিয়ে দেয়? হ্যাঁ এটা কি 1 তালাক ছিল না 2 তালাক না 3 তালাক? মানে 3 তালাক 22 তালাক পর্যন্ত বলা হয়েছিল। পরবর্তীতে এই ঘটনা ঘটার কতদিন পরে এটা হয়, তালাকটা হয়? প্রায় এক দেড় মাস আমি 1-1.5 মাসের মধ্যেই এগুলা? হ্যাঁ। পরবর্তীতে হচ্ছে যে মানে ওর সাথে আমি কথা বলার চেষ্টা করি বা ই করার চেষ্টা করি, ও আমার সাথে কথা বলে না। 3 তালাক দিয়ে থাকলে তো আপনাকে আর বিয়ে করতে পারবে না। না পারবে, মানে আমাদের রিলিজিয়ন অনুসারে যেহেতু ধর্মীয় বিয়ে, হয়তো অন্য কারোর সাথে বিয়ে হওয়ার পরে সেখানে যদি ডিভোর্স হয় তাহলে বিয়ে করতে পারবে। অনেক প্রসিদ্ধ প্রসিদ্ধ আলেমের ভিডিও আছে, এগুলো নিয়ে ইউটিউবে আপনারা চাইলে দেখে নিতে পারেন। জি। যে ছেলেটা আমার ছবি ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করতেছে, ও যে আমাকে কখনো ভালো রাখবে তেমন তো না। এই জিনিসগুলো তখন আমার মাথার ভিতর আসে। আসার পরবর্তীতে আমি বলি যে আমি তো সতীনের সংসার করবো না। বলতেছে তোমার হাজবেন্ড তো তোমাকে ছেড়ে দিছে, তুমি এখানে আসবে না কেন, ওর ফ্যামিলির কথা। তো এক পর্যায়ে ওর গ্রামের যে চেয়ারম্যান মেম্বার হতে শুরু করে সবাইকে নিয়ে বিচার সালিশ বসে যে ওই মেয়ে ডাইরেক্টলি ভাবে ওর সংসার করবেই না। আমাকে আমাকে বোঝানো হয় যে ওই মেয়ে সংসার করবে না, আর আমার হাজবেন্ড যেহেতু আমাকে ছেড়ে দিছে তুমি চলে আসো। কথা ওর ফ্যামিলি কথাটা ছিল এরকম। আগের হাজবেন্ডের ডিভোর্সের কতদিন পরে এটা? তালাক দেওয়ার প্রায় 2-2.5 মাস পরে। 2-2.5 মাস পরে আপনি মনে করেছেন যে ঠিক আছে সংসার করবো ওনার? হ্যাঁ। মন থেকে ভালোবাসতেন ওনাকে? না। বাসতেন না, কিন্তু আপনি শুধুমাত্র পরিস্থিতির কারণে রাজি হ্যাঁ। হয়েছেন। ওকে। ওর বোন আমাকে বলে, বোন আর বোন জামাই আমাকে ফোন দিয়ে বলে যে তোমার ওই হাজবেন্ড হয়তোবা কেস মামলা করতে পারে, তুমি ঘরের ভিতরে যা আছে বা তোমার ফ্যামিলি হয়তোবা কেস মামলা করতে পারে চলে আসার পরে, তো যা আছে টুকটাক ভাবে নিয়ে এসো। আমার বাবা তো রিক্সা চালায়, ততক্ষণও কিন্তু আমি জানি না ওর বাবা রিক্সা চালায়। আমার বাবা তো রিক্সা চালায়, তো তোমাদের তো এই কেস মামলা চালাইতে পারবে না বা সমস্যা চলতে পারবে না। তখন আমার মাথায় গেল কি যে আমার বাবা তো আগেও মামলা করছিল আমার হাজবেন্ডের, যে আগে যে হাজবেন্ড ছিল ওর নামে, তো হয়তোবা এখানে তো কনফার্ম মামলা করবি। তারপরে আমি ঘর থেকে প্রায় ওই হাজবেন্ডের যে ক্যাশ টাকাগুলা ছিল, ওই টাকাগুলো ও তো রাগান্বিত ভাবে হয়ে এরকম ভাবে চলে গেছে, ও কিন্তু আমার কাছে কিছু নিয়ে যায় নাই। তখনও মানে এই ছিল যে আমার ওই হাজবেন্ড হয়তো আমার নিবে, আগের হাজবেন্ড হয়তো বা নিবে, তখনও ওর আমার ভরসা হইতেছিল না যে ছেলে আমার ব্ল্যাকমেল করতেছে এই ছেলে কি আমাকে কখনো রাখবে, বা ও তো বুঝতেছে যে ও ব্ল্যাকমেল করে আমার অর্থ নিতে চাইতেছে। অনেকে ইন্টারাপশন পছন্দ করবেন না, বাট একটা কথা আপনাদেরকে বলে রাখি খুব ছোট্ট করে, যে কোনো সম্পর্কের মধ্যে যদি ব্ল্যাকমেইল থাকে যে কোনো সাইড থেকে, আপনি নিশ্চিত ধরে রাখেন যতই প্রেম থাকুক না সেখানে, আপনার পুরো জীবনটা একটা সময় ব্ল্যাকমেইল হবে। সো এই গলায় দড়ি দিয়ে ঝুইলা পড়ুক, হাত কাটুক, ট্যাবলেট খাক, ওরে খাইতে দেন। যদিও কথা এভাবে বলা উচিত না,
কারণ এগুলো যারা করে এরা ঠিক হবে না। এদেরকে যদি আপনি বেশি বেশি করে বোঝাতে যান, এরা আরো বেশি বেশি করে করবে আপনার সিম্প্যাথি পাওয়ার জন্য। সো বেটার হচ্ছে পুলিশকে ইনফর্ম করেন, বেটার হচ্ছে অন্য কাউকে ইনফর্ম করেন এবং এই ধরনের সম্পর্ক থেকে বের হয়ে আসেন। সারা জীবন আপনি ব্ল্যাকমেল হইতে পারবেন না ভাই। এমন এমন একটা সময় আসবে যখন আপনার অস্বস্তি লাগবে এবং মনে হবে যে তুই যাস না কেন, তুই এমনিই ঝুলা পড়। বলেন। সপ্তাহখানেকের পরে আমার ছেলেকে এসে নিয়ে যায়। হুম। আমার কাছ থেকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে ওই টাকা আর স্বর্ণ অলংকার জামা কাপড় নিয়ে আমি ওই ছেলের সাথে যাই। যাওয়ার পরে 2021 সাল তখন হুম। 21-এ নিয়ে যায় আমাকে উত্তরাতে রাখে। 1 সপ্তাহ পর ওর বাবা আসে। তখন আমার কথা ছিল যে আপনি আমাকে কাগজপাতি করে দেন। পরে যে ওই ছেলে কি করতো ওই সময়টাতে? গার্মেন্টসে জব করে। ওই ছেলে গার্মেন্টসে জব হ্যাঁ, করতো আপনার দ্বিতীয় ওর স্যালারি কিন্তু আমার আগের হাজবেন্ডের থেকে অনেক কম ছিল। হুম। আর আমার আগের হাজবেন্ড থেকে দেখতে শুনতে সব দিক দিয়ে খুব খারাপ বা বাজে টাইপের ছিল। 3 মাস পার হয়ে যায়, ওর বাবা আমাকে ডিভোর্স পেপার এনে দেয় না। না দেওয়াতে ওর বাবা মাঝখানে আমার সাথে কথাই বলে না, যোগাযোগ করে আপনার না। শ্বশুর? হ্যাঁ, আমার কাছ থেকে কিন্তু ওই যে আমি 3,72,000 টাকা নিয়ে যাই বা যে টাকাগুলো নিয়ে যাই, ওখান থেকে ওই মেয়ের তালাক দেওয়ার কথা বলে 2 লাখ টাকা নেওয়া হয়, বাচ্চার ভরণ পোষণ হিসাবে 1 লাখ টাকা নেওয়া হয়। আর হচ্ছে ওনাদের গরু না কি যেন কিনবে, এই জন্য সম্ভবত 30,000 না 32,000 মানে টাকা। আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিয়েছে? যখন আমার বেবি হইলো, কনসেপ্ট হইলো, বেবি মানে কি ওই সংসার একটা বেবি আছে হ্যাঁ, আপনার? ওকে। বেবিটা যখন 7 থেকে 8 মাসের, আমার কিন্তু টোটালি আগের কারোর সাথে কোনো যোগাযোগ নেই, আমার ফ্যামিলির সাথে যোগাযোগ নেই। সবাই কাট আপ করে হ্যাঁ, ফেলছে। কেউ আমার সাথে কথা বলে না। তো এর ভিতরে আমি কথা বলার চেষ্টা করলে কেউ আমার সাথে কথা বলে না। শুধু মা কথা বলতো। বাবা মাঝে মাঝে মানে প্রচন্ড কান্নাকাটি করলে বাবা কান্না করতো ফোন দিয়ে। প্রায় 7 থেকে 8 মাস পরে ওর বাবা আসে আবার। আমার কিন্তু ওই যে 3 মাস পরে আসার কথা ছিল, এসে ডিভোর্স পেপারটা দেওয়ার কথা ছিল, ওইটা দেয় না। এসে তখন আমাকে বোঝানো হয় এরকম ভাবে যে আমাকে তো দেখার মতো কেউ নেই, ওই বাড়িতে নিয়ে যাবে, ঘর নাই ওনাদের, আমার বেবি হবে, আমি যাই কিভাবে থাকবো, পাশে গরু থাকে নাকি আরেক পাশে ওনারা থাকে, এরকম ভাবে আমাকে অনেক ধরনের কান্নাকাটি করে বোঝানো হয়। কথা বলার পরে ওনারা হচ্ছে আমি নিজে থেকে বলি যে আমি জুয়েলারি গুলো বিক্রি করে দিই, জুয়েলারি গুলো বিক্রি করে দিই, আপনি ঘরে উঠে আমাকে নিয়ে যান। হুম। যেহেতু বাবু হবে ওইখানে, তখন ওই দ্বিতীয় যে হাজবেন্ড, ও আমাকে মানে তখন দুপুরবেলা খুব রাগান্বিত ভাবে হয়ে যে জুয়েলারি বিক্রি করতে হবে না, তোমার আমি এখন পর্যন্ত একটা সুতা দিতে পারিনি, তোমার করতে পারি না, শুধু একটা নাক ফুল দিছি, তো তোমার কোনো কিছু বিক্রি করা যাবে না, এগুলো তোমারই থাকবে, এরকম ভাবে চলে যায়। তো আমি তখন ভাবলাম যে যে না, ও আমার এগুলো বিক্রি করতে দেবে না, তো আমি এগুলো বিক্রি করবো না। তখন আবার ওইগুলোর ভিতরে একটা অন্যরকমই হঠাৎ করে রাতে আসে। রাতে প্রতিদিন যেরকম 11টা 12টা বা 10টা বাজে আসতো, ওই দিন খুব তাড়াতাড়ি আসে। আসার পরে বলে আচ্ছা ঠিক আছে, যে তোমার যদি এতে হাত পা ফুলে গেছে বা তুমি চলাচল করতে পারো না, রান্না বান্না করতে পারো না, খুব কষ্ট হয়, তোমাকে দেখার জন্য লোক লাগে, তো আপা আর দুলা ভাই আসতে তো পারবে না, ওনাদের সবকিছু আছে, তুমি সহ আমি চলে যাব। আমি 3-4 মাস কাজ করবো না, বাবু যতদিন একটুখানি বড় না হয় আমরা ওইখানে থাকবো। ওইখানে থাকার পরে আমি একটা জব নিব, পরে আবার তোমার নিয়ে আসবো ঢাকাতে, আমরা ঢাকাতে থাকবো। এ কথা বলা হয়। বলার পরে মানে মেইন ব্যাপারটা আসে যে জুয়েলারি গুলো বিক্রি করার কথা, যেগুলো বিক্রি করে বাবারে টাকা দাও, টাকা দেওয়ার পরে বাবা যে ঘরে উঠে তোমার নিয়ে যাক সপ্তাহখানেকের ভিতরে বা মাসেখানেকের ভিতরে। তখন ও আর ওর বাবা যায় ওগুলো বিক্রি করতে। আমার এখান থেকে কিন্তু সব নিয়ে যায়। আমার যে একজোড়া কানেরটা, তখন তো আমার যেহেতু বেবি পেটে, আমি তো সবগুলো খুলে রাখছি, তখন হাতে পায়ে এগুলো পড়তে পারতাম না, প্রচন্ড ফুলে যাইতো, কেটে যাইতো হাত। তো খুলে রাখার পরে ওরা কি করে সবগুলো জুয়েলারি নিয়ে যায়, আমার জন্য একজোড়া কানেরটাও রাখে না। তখন খুব খারাপ লাগছে, খুব কান্না করছি যাওয়ার পরে। তো নিয়ে যাওয়ার পরে আমার কাছে এসে বলে প্রায় 11 লাখ টাকার উপরে বিক্রি করে। তো ওগুলা দিয়ে ঘর উঠে আমাকে নিয়ে যাবে। আর আমাকে যেতে, আগের বেবিটা আমার সিজারে ছিল, তো এই বেবিটা তো সিজারই হবে, ওরকম ভাবে ওরা ওইখানে ডক্টর ঠিক করে রাখবে, ওইটা দিয়ে আমাকে সবকিছু করবে। করার পরে ওর বাবা যেদিন জুয়েলারি গুলো বিক্রি করে তার 2 থেকে 3 দিন পরে চলে যায়। ওর বাবা যে কদিন ছিল এই কদিন কিন্তু আমাকে রান্না করতে দেয় নাই। ওনারা দেশের যেভাবে রান্না করে ওইভাবেই রান্না বান্না করে, উনি বাজার করতো, উনি রান্না বান্না করে খাওয়াইতো, উঠাইতো, উঠানোর পর অফিস থেকে এসে আমাকে খাওয়াই দিত, এরকম ভাবে। এই যে 2021 সাল থেকে মানে আমার বোঝার মতো এতটুকু কমতি রাখতো না, ওরা এরকম ভাবে সাপোর্ট দিত যে আমি ছাড়া ওদের ওরকম কেউ নাই। আগের মেয়েটা খুব জঘন্য ছিল, ওই মেয়েটাকে ছেড়ে দেওয়া হয়েছে, ওই মেয়েটার সাথে কোনো সম্পর্কই নেই, এরকম ভাবে বোঝানো হইতো। যে জুয়েলারি গুলো বিক্রি করে নেওয়ার পরে উনি আমার সাথে টোটালি কথা বলা বন্ধ করে দেয়, কে? আমার শ্বশুর। আর ওর মা খালি রাগান্বিত ভাবে গালাগালি করে। তো বেবি হইব, আপনি গেলেন ওইখানে? না, যেতে তখন পারেন? আমার নিয়ে যায় নাই। যখন বেবি হবে এর 1 সপ্তাহ আগে আমাকে প্রচন্ড মানে মারধর, গালাগালি, খুব নোংরা ভাষা গালাগাল করলো, যে ভাষাগুলো আমি কখনোই শুনি নাই। শোনার পরে হচ্ছে আমি মানে খুব রাগ করে 1 সপ্তাহ আগে আমি আমার বাবার বাড়িতে চলে যাই। বেবি হওয়ার 1 সপ্তাহ আগে? হ্যাঁ, বেবি হওয়ার 1 সপ্তাহ আগে
আপনার আগের ঘরের বেবিটা কোথায়? আমার আগের হাজবেন্ড নিয়ে গেছে। আমি যাই, যাওয়ার পরে আমার বাবাকে আমার মা কান্নাকাটি করে করে আমার বোনদের বলার পরে হচ্ছে আমার ওইখানে বাবু হয়। ওরা কিন্তু 1 টাকা খরচ দেয় না। তারপর বাবু হওয়ার পরে কিছুদিন পরে ও আমাকে নিয়ে আসে। নিয়ে আসার পরে এখানে রাখে, তখন আমি ওরে বলতে থাকি যে আগে যে ওয়াইফকে ডিভোর্স দিয়েছেন পেপারটা কোথায়, ওই পেপারটা আমাকে দেন। আর আমার বাবু হয়ে গেছে, এখন আমাকে কিসের জন্য কোনো ডকুমেন্টস করে দিতেছেন না, আমার বাচ্চার পরিচয় কি? আমি তখন ওকে বলি যে আমার বাচ্চার পরিচয় কি? তখন ও আমাকে কি করে, যে বাড়িতে ঘর দুয়ার উঠানো হয় নাই, তোমার আর নেওয়া যাবে না, ওইখানে যাই কি করবা? আমি বলি যে বাবু হয়েছে, চলেন বাড়িতে যাই ঘুরে আসি, আমি তো আপনারা ওইখানে চিনি না। তো এর ভিতরে আমার ফ্যামিলি সবসময় আগে আমার বড় সন্তান আর হাজবেন্ডের সাথে যোগাযোগ করতো, ওরা যাতায়াত করতো ওইখানে, সেটা তো আর আমি জানতাম না। তারপরে আমি আমার ফ্যামিলির সাথে তখন মোটামুটি ভালোভাবে একটা আছে। তখনও অবধি কিন্তু আমার গ্রামে কেউ জানে না যে আমি ওই আগের হাজবেন্ডকে ছেড়ে দিয়ে নেক্সট আরেকটা বিয়ে করছি, এখানে আমার একটা বেবি হইতেছে। আপনি আমি ওর সঙ্গে সংসার করা অবস্থা আপনার আগের হাজবেন্ডের সাথে যোগাযোগ করতেন? না, আমি কখনো যোগাযোগ বাচ্চাটা করিনি। কিভাবে যোগাযোগ করতো? বাচ্চাটা তো ছোট। হ্যাঁ, আমার বাড়িতে যখন যাইতো আমি আমার মার সাথে কথা বলে, তখন আমার সাথে কথা বলতো। আবার ও এসে নিয়ে, যে দ্বিতীয় যে হাজবেন্ড, ও মাঝে মাঝে নিয়েও গেছিল আমার সাথে। কোথায়? আপনাদের বাড়িতে? হ্যাঁ, আমার ওই বাসায়। তার মানে তো রেগুলার যোগাযোগ হতো না। না না, কখনো হঠাৎ করে দেখা গেছে 3 মাস 4 মাস বা 5-6 মাস পরে একবার কথা হইতো বা দেখা হইতো এরকম। আচ্ছা, তারপর? পরবর্তীতে হচ্ছে ও আমাকে ওইরকম ভাবে ব্ল্যাকমেল করা শুরু করে যে টাকা লাগবে, টাকা না দিলে ওই যে যে আগে ভিডিওগুলো ছিল, ওই ভিডিওগুলো ছেড়ে দিবে। বিবাহ করা অবস্থায় এগুলো হুমকি দিচ্ছে, হ্যাঁ, টাকা লাগবে। বাবু হওয়ার পরে। হ্যাঁ, প্রচন্ড ধরে মারধর করতো, কুকুরও এইভাবে মারে না যেভাবে মারধর করতো। মারার এক পর্যায়ে আমি রাগ করে বাবার বাড়িতে চলে যেতাম, আসতে চাইতাম না, বা আবার কিছুদিন পর কান্নাকাটি করে মানে সুইসাইড করবে এটা সেটা করে আবার নিয়ে আসতো, আবার মারধর করতো। এরকম করতে করতে প্রায় অনেকদিন, একটা লং টাইম চলে যায়। পরবর্তীতে আমি আমার বাবার বাড়িতে চলে যাই, যে আমি তোর সংসারই করবো না, ডাইরেক্ট ভাবে বলি যে আমি তোর সংসারই করবো না, তুই যদি এগুলো ছেড়ে দিস তো ছেড়ে দে, তুই কথা আমার এই ধরনের ব্ল্যাকমেল করো যে আমার ভিডিওগুলো ছেড়ে দিবি। তো বিয়ের এখন পরেও কি ভিডিওগুলো হ্যাঁ করতো? বিয়ের পরেও করতো? হ্যাঁ, বিয়ের পরে অনেকবার করছে। করার পরে হচ্ছে বিয়ের পরে অজুহাতটা ছিল আপনি এরকম। ওকে জিজ্ঞেস করতেন না যে আমি তো তোমার ওয়াইফ, তুমি ভিডিওগুলো করে কি করো? না, হ্যাঁ জিজ্ঞাসা করা হয়েছে। ওর কথা ছিল এরকম যে আমি তোমার ভিডিওগুলো না, প্রথম যে ভিডিওগুলো করছে ওগুলো ডিলিট করার কথা বলছিলাম যখন, তখন বলা হয়েছিল এগুলো না থাকলে আজকে তোমার আমি পাইতাম না। আর নেক্সট টাইম যখন ভিডিওগুলো করা হয়েছে, ওগুলোর করার কারণ ছিল যে আমি কখনো আর অন্য কারোর কাছে যাইতে পারবো না, আমি সারা জীবন ওর কাছে থাকবো। ও আমাকে এতটাই ভালোবাসে, ও তো আমার কখনো ছাড়বেই না। এগুলো আমি বলে বুঝাই দাও আপনাকে? হ্যাঁ, আমি এই জন্য কখনো ওর সাইডে না যেতে পারি, এই জন্য। হুম। তারপর এরকম করতে করতে এক পর্যায়ে দেখা গেছে প্রচন্ড মারধর করছে, আমি রাগ হয়ে আমার বাবার বাড়িতে চলে গেছি। তখন ও বলল যে ওই ভিডিওগুলা আর ওর সাথে আমার কিভাবে থাকা হয়েছে বা সম্পর্ক হয়েছে ওগুলা বলে ওই আমার গ্রামে বলে দিব। ডাইরেক্ট আমার বাবাকে খুব খারাপ ভাষা গালাগাল করে এই ধরনের হুমকি দেওয়া হইলো। পরবর্তীতে হচ্ছে আমার বাবা ওই পাশের মেম্বার হতে শুরু করে অনেক মানুষের কাছ থেকে লাভের উপরে এনে টাকা দিছে, প্রায় 4,80,000 টাকার মতো দেয়। আপনার বাবা ওনাকে 4,80,000 টাকা দেয়? হ্যাঁ, ওই যে বলছে গ্রামে ছেড়ে দিবে, এগুলা ভিডিওগুলো ছেড়ে দিবে। আর ওনার সাথে, আমার আগের হাজবেন্ডের সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওনার সাথে এরকম খারাপ কাজ করে আমার ওইখানে আমি ওনার সাথে চলে গেছি, এই কথাটা ওইখানে বলে দিবে। দেওয়ার পরে হচ্ছে প্রায় 3 থেকে 4 মাস প্রচন্ড ভালো ছিল, থাকার পরে আবার প্রচন্ড মারধর করা শুরু করে। এবার হচ্ছে আমার যে আগের হাজবেন্ড আমাকে যে জমিগুলো কিনে দিছিল, ওই জমিটা বিক্রি করে টাকা চায়। আমি ওই যে সেই জমিটা? হ্যাঁ, তখন আমি ডাইরেক্টলি ভাবে বলি যে আমি ওই জমি দিব না, যদি আপনি আমার মাইরা ফেলেন তারপর আমি জমি দিব। কতটুকু জমি এটা? প্রায় 7 কাঠার মতো। 7 কাঠা নারায়ণগঞ্জে? হ্যাঁ। জমিটার দাম কত এখন? এখন বর্তমানে প্রায় 70+ আছে, 70 লাখের হ্যাঁ। বেশি। এই জমিটা সে বিক্রি করে আপনার কাছ থেকে টাকা চায়? হ্যাঁ, মারধর করতে থাকি। আমি আমার বাবার বাড়িতে যাওয়ার পর সেম কাজটা করে, যে আমার বাবা যে ব্ল্যাকমেলের শিকার হয়ে যে 4 লাখ টাকা দেয়, ওই যে ভিডিওগুলো ছবিগুলো বলবে বা গ্রামে যে বলবে যে এই মেয়ে এরকম ভাবে বিয়ে হয়েছে, আমার সাথে এত বছর ধরে আছে, তখন ও কি করলো, আমার 2 হাজবেন্ডের অপবাদ দিল যে আমি 2 হাজবেন্ড নিয়ে থাকি। ওর সাথে বিয়ে হওয়ার পর থেকে 4 বছর আমার যে আগের হাজবেন্ড, ওর কাছে আমি 20 দিন থাকি, ওর কাছে 10 দিন থাকি। ওর কাছে কোন 10 দিন থাকি, যখন ও স্যালারি পাওয়ার সময় হয়। এগুলো বলে অপবাদ দেওয়া শুরু করলেন? হ্যাঁ, ও আগে আমাকে একটা কাগজ করে দেয়, যখন আমার বাবা 4,80,000 টাকা, তখন ও আমার 1 লাখ টাকা ডকুমেন্টস দিয়ে একটা করে দেয়। তখন আমার ছিল এরকম, ও তো আমার কাছ থেকে অনেক জুয়েলারি টাকা অনেক কিছু নিছে, আমার তো টাকা পয়সার দিকে লোভ নাই। করে দেওয়ার পরে হচ্ছে আমি ওই কাবিন নামার ঠিকানা দিয়ে আমি ওর গ্রামে যাই। যাওয়ার পরে হচ্ছে ওই চেয়ারম্যানের সাথে কথা বলি, মেম্বারের সাথে কথা বলি। তখন ওনারা আমাকে জানায় যে ওই সময় বলার কথা ছিল যে এই মেয়ে সংসার করবে না, আর এই মেয়ের সংসার করবে না, এই মেয়ে টাকা দিয়ে ছেড়ে দেওয়ার কথা। তারপরে মা, এই মেয়ে ওই ডিভোর্স করে নাই, এই মেয়ে ডিভোর্স করে নাই, ওই ছেলেও এই মেয়েকে ডিভোর্স দেয় নাই।
ওনাদের বাড়িতে তখনও যাইনি, আমি তখনও থানায় বসে এই ধরনের কথাগুলো হইতেছে। আর ওনাদের কথা হয়েছে, তুমি তুমি আমাদের সাথে চলো, এখনই দেখবো ওই মেয়ে ওই বাড়িতে আছে। আমি সত্যি সত্যি ওই বাড়িতে ওইখানে যাই, যাওয়ার পরে দেখি ওই মেয়ে ওই বাড়িতে আছে। 5ই আগস্টের পরে আমার বাবা যখন কান্নাকাটি করে বলে সবগুলো কথা, তখন আমার মা বলে শুধু এতটুকুই দেয় যে আমরা ওই মেয়ের সাথে তখন কথা বলছিলাম যে ওই মেয়ে কেন সংসার করবে না। আপনার মেয়েকে ঠিক যেভাবে বিয়ে করছে এরকম ভাবে আরো 2টা মেয়েকে বিয়ে করছে টঙ্গীতে, হোয়াট? উত্তরা টঙ্গীতে। কে বলে এটা? এটা ওই মেয়ে এরকম ভাবে মানে ওনার আগের স্ত্রী বলে এটা? হ্যাঁ, ওই মেয়েকে ছাড়াইছে, তার ডকুমেন্টসও দিছে, তার প্রমাণও আছে। টঙ্গীতে এরকম ভাবে বিয়ে করে গার্মেন্টস এর মেয়ে, যে বিয়ে করার পরে ওর বেবি হইতো না, এরকম ভাবে মেয়েটাকে অপবাদ দেওয়া হইতো যে বেবি হইতো না, মেয়েটার সমস্যা, এই ধরনের ভাবে মেয়েটাকে খুব অত্যাচার করা হইতো। আর বলতো যে বেবি হয় না। আর ও হচ্ছে এরকম ভাবে বিয়ে করে 2টা মেয়েকে, এরকম ভাবে বিয়ে করে 2টা মেয়েকে। প্রথম মেয়েটাকে বিয়ে করার পরে আমাকে কান্নাকাটি করে, মানে ওকে কান্নাকাটি করে বলার পর ও ডিভোর্স করায়। পরে হচ্ছে ও কনসেপ্ট করার পর ও বাড়িতে চলে যায়। তারপরেও হচ্ছে আমাদের নারায়ণগঞ্জে এসে আমার সাথে এরকম করে। তখন আমার যখন চাচা, আমার যখন ওই মেয়ে চেয়ারম্যানের সাথে মেম্বারের সাথে এরকম ভাবে বলছিল যে চাচা দেখেন, আমি যখন কনসেপ্ট করলাম তখন ও ওইখানে যে ওনাকে বলতেছে আমার সতীন হিসেবে রাখার জন্য, আমি তো সতীনের সংসার করবো না, আমি এই জন্য ওর সংসারই করবো না। তখন আমি ওনাদের প্রশ্ন করলাম যে আপনাদের এখানে তো আমিও কথা বলছিলাম, তখন আপনারা কেন আমাকে এই কথাটা বললেন না? তখন ওনারা বলতেছে কি যে মা আমরা তো এত কিছু জানি না। তখন ওর ফ্যামিলি বলছিল যে তোমাকে চায়, আর ওই মেয়ের কথা ছিল যে ওর সংসার করবে না। আমি ওই বাড়িতে যাওয়ার পর আমার বাড়িতে উঠতে দেয় নাই, বাড়িতে আমার 1 গ্লাস পানিও খেতে দেয় নাই। যে শ্বশুর আমার এসে রান্না বান্না করে খাওয়াইছে ওই শ্বশুর ডাইরেক্ট বলে আমাকে চিনে না, আমার বাচ্চা চিনে না। আমি ওইখান থেকে আমি ওর ডাইরেক্ট ফোন দিই যে তোমার বাবা তোমাকে চিনতেছে না, তো আমাকে বলো বাড়িতে নেওয়ার জন্য। আমি খুব জার্নি করে আসছি, আমার বাবা আসছে আমাকে বাড়ি নেবে, তো আমার বউ তোমাকে করে দেবে, তোমার মতো রাস্তার কি আমি আমার বউ ছাড়বো? আমি তোমার কোন বউ? তুমি না তালাক দিছো? তখন আমাকে তোর কি জন্য বা ব্যবসার জন্য আমি আমার বউকে তালাক দিব? মানে তখন আমি শুধু চিকের পেটা কান্না করছিলাম, আমার বাবা আর আমি। ওইখান থেকে ওনারা কম বেশ চেয়ারম্যান যে ছিল উনি আর কিছু লোক আমাকে বুঝায়, আমার বাবাকে বুঝায় বলে যে যাই আপনার ডিভোর্স করাই দেন। এই ছেলের ব্যাকগ্রাউন্ড বা এই ছেলের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ। এই ছেলের ভাই যে একটা বড় ভাই, সেম কাহিনী, এরকম অনেক জায়গায় করছে। আমি ওইখান থেকে আমি ডাইরেক্ট আমার বাবার সাথে মুন্সিগঞ্জ চলে আসি। আমার বাবা যখন নিয়ে আসলো আমি বললাম যে ডিভোর্স দিয়ে দেবো, আমি তোমার সাথে যাবো না। তখন ও গ্রামে এসে বললো আমি 2 স্বামীর সংসার করি। ওর সাথে আমার এই খারাপ ভিডিওগুলো সবাইকে দেওয়া শুরু করলো। এক পর্যায়ে আমার গ্রামের যে চাচাতো ভাই একজন আছে, এখন বর্তমানে মেম্বার, আর একজন আছে চাচা চেয়ারম্যান, ওনারা আর কিছু মানুষ সবাই মিলে আমাকে বললো, আমার বাবা আসুন সবাই মিলে বুঝাইলো যে যা হওয়ার তো হয়েছে, আমরা আগের হাজবেন্ডকে যেভাবে এবারে বুঝে আনবো, তুই ডাইরেক্ট বলবি যে এই ছেলেটা চিনোস না। এটা হইলো? আপনার বাচ্চা আছে না ওই ছেলের? না, বাচ্চা আছে, আবার ওই সময় আমাকে কিন্তু কাবিনও করে দিছে। চাইলে এটা হয় নাকি? তারপরে আমাকে এই কথা বলতে বললো, যেহেতু ওর বউ আছে। আমার বাবা যখন দেখে আসলো তখন আমার বাবার কথা হইতেছে আমার মেয়ে কি যেভাবে ভালো থাকবে ওইটা। সালিশ হয়েছে আপনার? হ্যাঁ। সালিশ আপনার আগের হাজবেন্ড ছিল? হ্যাঁ। কেন আসছিল আপনার আগের হাজবেন্ড? ওই হাজবেন্ড আমার ফ্যামিলির ফোন দিয়ে প্রচন্ড কান্নাকাটি করার পরে গেছিল ওইখানে। বিষয়টা যদি ও এরকম ভাবে হেনস্থা করতেছে যে আমি 2 হাজবেন্ড নিয়ে থাকি বা এরকম ভাবে প্রতারণা করছে, এটা তো ওনারা প্রথম থেকে জানতে পারে নাই। জানতে পারলে ওনারা একটা ব্যবস্থা নিত। তো ওইখানের ভিতরে আমার কথা ছিল যে আমার একটা বাচ্চা আছে বা আগের হাজবেন্ডের সাথে আমি অনেক খারাপ করছি, আমি আর ওইখানে যাইতে চাই না। আপনি বলছেন এটা? হ্যাঁ, ওনারা আমার বলতে বলছিল যে আমি চিনি না, কিন্তু আমি ওইখানে সবার সামনে বলছিলাম ও আমার হাজবেন্ড। কেন বলছিলেন? বলছিলাম যে ওরে সবাই মারবে বা মেরে ফেলবে, এরকম ভাবে খুব খারাপ লাগছিল। পরে বলছিলাম যে আমি ভাবছিলাম যে ও আমাকে ওইখান থেকে নিয়ে যাবে, আর ফ্যামিলির কাছ থেকে নিয়ে যাবে, কিন্তু ও প্রতারণা করে ওই ফ্যামিলি সবার সামনে আমাকে 2 হাজবেন্ডের অপবাদ দিয়ে আমার ফ্যামিলির কাছে ভাড়া রেখে চলে আসে। পরে যখন আমি আমার ওই গ্রামের মানুষের অপবাদ দিয়ে যে কথা বলি বা আমি আমার ফ্যামিলির অপবাদ দিয়ে যে কথা বলি যে আমি আমার আগের হাজবেন্ডকে বলি আমি ওনাকে চিনি না, আমি ওরে চিনি, ও আমার হাজবেন্ড, যখন এই কথা বলি তখন ও কোনো কথা বলে না, ওইখানে চুপ করে দাঁড়াইছিল। কে আপনার আগের হাজবেন্ড? ওইখানে চুপ করে দাঁড়াইছিল। ভদ্রলোক যাবে কেন সালিশে? আমি তো এটাই বুঝি না। ভদ্রলোক তো যাওয়া উচিত না ওনার। ওই সবাই নানান ধরনের কথা বলে নিচ্ছে, হয়তো বা কিছু একটা। না, কেন যাবে? ওনার তো মান সম্মান নিয়ে দূরে থাকা উচিত ছিল। যাই হোক, ওইখানে উনি অপমান হওয়ার পরে ওইখান থেকে উনি চলে যাওয়ার পরে আমাকে ওইখানে ফালা রেখে চলে আসার পরে সবাই কি করে যে বিকেলের ভিতরে বলে যে আমাকে মানে এক ঘোড়া করে দিবে। আপনাকে? আপনাদের পুরো ফ্যামিলিকে এক ঘরে করে দিবে? এক ঘোড়া করে দিবে। তো করে দেওয়ার পরে পাশের বাড়ির যে চাচা ওনারা বললো যে এরকম যে আমার বড় বোনের যে বড় বোনরা বা ওই যে পাশে যে বোনরা গুলা থাকে, মান সম্মানের একেবারে 12টা যেটাকে বলে,
ওদের হচ্ছে মেয়েগুলার বিয়ে লাইক হয়ে গেছে, তো ওরা কিভাবে বাঁচবে। তো ওই পর্যায়ে যে তোমরা এখান থেকে সরে যাও বা ওর কোনো সাপোর্ট নিও না, এ কথা বলা হইলো যে ওর কোনো সাপোর্ট নিও না, তোমরা সরে যাও। তো ওরা সবাই সরে গেল, যার পরে আমাকে আমার মামার বাড়িতে পাঠিয়ে দেওয়া হইলো, বাড়িতে রাখা হইলো না। মামার বাড়িতে পাঠিয়ে দেওয়ার পরে ও কিন্তু বিন্দাস বলতেছে যে আমি 2 হাজবেন্ড নিয়ে থাকি, ও তখন পর্যন্ত বলতেছে। কারণ হচ্ছে ও ওর ওয়াইফকে ছাড়বে না, ওই ওয়াইফকে ছাড়বে না, আমাকে সাথে রাজি আছে। কে এটা? এটা হচ্ছে দ্বিতীয় হাজবেন্ড। হুম। তো ওইখানে আমার বাবা হঠাৎ করে, মানে যেদিনকে এই ধরনের কাহিনীগুলো হইলো, বিচার সালিশ বসলো, তার 3 দিনের মাথায় মারা যায়। 3 দিনের মাথায় স্ট্রোক করে মারা যায়। মানে যখন মারা যাওয়ার আগে নাকি আমার বাবা খুব বুকের ভিতরে চাপড়াইতেছিল আর আমার জন্য খুব কান্না করতেছিল, আমার সাথে একটু কথা বলবে এরকম ভাবে, কিন্তু আমার সাথে কথা বলতে পারে নাই। তারপরে আমি বাধ্য হয়ে শুধুমাত্র যৌতুক নিধনের মামলা করি। কেন? যৌতুক নিধনের মামলাটা হচ্ছে এরকম যে ওর কাছে যে আমার ভিডিওগুলো আছে ওগুলো সব ডিলিট করে দেবো, একটা সংশোধনে আসবে। বা আমার আমি যে এই যে 2 হাজবেন্ডের বদনাম করতেছে, একটা পুরুষ 2টাকে 3টে বিয়ে করতে পারে বা 3টে মেয়েকে রাখতে পারে, একটা মেয়ের কখনো 2টা হাজবেন্ড নিয়ে থাকা সম্ভব না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ও আমাকে অপবাদটা দিচ্ছে এরকম ভাবে যে আমি 4 বছর যাবত ওর সাথে সংসার করা অবস্থায় আমি 20 দিন যে একটা পুরুষের সাথে থাকি আর ওর কাছে এসে 10 দিন থাকি, তারপরে প্রতি মাসে ওর কাছে এসে শুধু স্যালারির টাকাটা নিতে আসি। তা আমার প্রশ্ন, ওর কাছে এতটুকু থাকবে, ও কি পুরুষ না? একটা পুরুষ তো একটা পুরুষের সাথে ওর ওয়াইফ কথা বলবে এটাই সহ্য করবে না, ফোনে কথা বলবে এটাই সহ্য করবে না। তো ও কিভাবে যে প্রতি মাসে আমাকে টাকা দিয়ে ওইখানে দিয়ে পাঠাইতেছে, বা ও কোনো পদক্ষেপ নেয় নাই 4 বছর। ও যে আমার এত নোংরা ধরনের কথাগুলো বলতেছে যে আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেন, আর না হলে আমার ওই নোংরা ভিডিও হইতে শুরু করে সবকিছু দিয়ে আমার আল্লাহর রাস্তায় ছেড়ে দেন, আমাকে আমার মতো বাঁচতে দেন। কেউ আমাকে ঠাঁই দিতেছিল না, আমার ফ্যামিলি বলেন বা আত্মীয় স্বজন বলেন, কোথাও ঠাঁই দিতেছিল না। আমি মামার বাড়িতে থাকবো বা খালাদের বাড়িতে থাকবো, থাকার মতো কোনো জায়গা ছিল না। বাচ্চাটাকে নিয়ে খাবো, ও এই 4 বছরে কখনো আমার একটা 3 পিস কিনে দেয় নাই। আমি যে 3 পিস গুলো নিয়ে গেছিলাম ওরা আপনার সেকেন্ড হাজবেন্ডের বেবি বয়স কত? এখন 3 বছর। ছেলে না মেয়ে? ছেলে। আমাকে কখনো তো করে দেয়নি। আমার আপনাদের ডিভোর্স হয়নি? না, ডিভোর্স হয়নি। আপনার বাচ্চাটা আপনার সঙ্গে থাকে? হ্যাঁ। আপনার হাজবেন্ড কোথায়? পলাতক আছে ওই আগের ওয়াইফের সাথে, যে মেয়েটাকে এমনকি মামলা থাকার কারণে সে পলাতক? হ্যাঁ। আপনার মামলার কারণে সে পলাতক? হ্যাঁ। কয়টা মামলা করছেন? 2টা। আরো গোটা বেশি করেন, ও সারা জীবন পলে থাকুক যদি আপনার কথা সত্য হয়ে থাকে। না, আমি বলবো যে আমি আপনাদের কাছে আসার মেইন কারণ হচ্ছে কারণ আপনাদের অনেক মানুষ দেখে আর আপনারা যাচাই করেন যে আমি যদি অন্যায় করে থাকি আমাকে শাস্তি দেন। আপনারা আমাকে এমন ভাবে শাস্তি দেন, তা আমি অনেক শাস্তি পাইছি, আমি আরো শাস্তি পাইতে চাই, কারণ আমি যে ভুল করছি আমার আগের হাজবেন্ডের সাথে। আপনি শাস্তি পেয়ে গেছেন বলি না, সারাটা জীবন ধরেই শাস্তি, এই গল্পটাও আপনার জন্য একটা শাস্তি। কারণ আপনারা যে সবকিছু যাচাই করেন, আমি চাই আপনারা সবকিছু যাচাই আর যাচাই করে কি হবে? দেখেন, সে অপরাধী কি অপরাধী না সেটা তো আইন যাচাই করবে বা কিছু করবে, কিন্তু আপনার এই গল্পটাতে কি আপনাকে মনে হয় আপনাকে মানুষ ভালো বলবে? না, এটা কখনো ভালো বলার মতো না। কিন্তু আমার কাছে আমার এখানে আসার মেইন কারণ হচ্ছে আমি যে অন্যায়টা করছি বা যে ফাঁদে পড়ে করছে এরকম যেন আর কোনো মা বা কোনো বোন যেন না করে। এক্স্যাক্টলি। আমরা ইমোশনাল ফুল যাতে না হই। ইমোশনাল ফুল মানে তো বোঝেন, ইমোশন, যে ইমোশন যুক্তিতে চলে না, সেই ইমোশনের একটা লেভেল পর্যন্ত এক্সারসাইজ করা যায়, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত সেটা হার্মফুল না হয়। কিন্তু যখন ক্ষতিকর হচ্ছে, সেই ক্ষতিটা আপনি পোষাবেন কি দিয়ে? সেই ক্ষতির জন্য আপনি বাস্তবের অনেক সুন্দর একটা জিনিস নষ্ট করে ফেলবেন, তো চরম বোকামো। এবং এই বোকামো, যে বোকামো নিজের বাবাকে হারাই ফেলতে হয়, স্ট্রোক করে মারা যায়, এই বোকামো সেই বোকামো নিজের সবচেয়ে প্রিয় যে স্বামীটা তাকে হারাই ফেলতে হয়, এই বোকামো সেই বোকামো তার সন্তানকে হারাই ফেলতে হয়। এবং তারপরেও ভদ্রমহিলা যেহেতু বলে গেছেন, এখানে গল্প কতটুকু সত্য কতটুকু মিথ্যা আল্লাহ ভালো জানেন, কিন্তু ওনার তো আগাগোড়াই ভুল আমি বলবো। এবং তারপরেও যখন একটা সালিশ বসছে, সালিশ কেন বসলো আমি ঠিক সেটাও জানি না, যেহেতু অনেক কিছু অযৌক্তিক মনে হয়েছে আমার কাছে। সালিশ বসাটাও একটা অযৌক্তিক, ফার্স্ট হাজবেন্ড ওখানে যাওয়াটাও একটা অযৌক্তিক। যুক্তিকর কোনো ফ্রেম থাকলে আই ডোন্ট নো, হয়তো বা আছে, সেগুলো তো ওনার গল্পে আসে নাই। মূল কথাটা হচ্ছে এটাই যে পুরোটাই ভুলে ভরা একটা গল্প, এবং সেই ভুলের সাফারিংটা কে করতেছে সবচেয়ে বেশি সাফারিংটা উনিই করছে এবং ওনার পরিবারটা করেছে। দেখেন, এখনো করতেছে। এই যে ভিডিওগুলো ছড়াচ্ছে,
জি আপনার হাজবেন্ড এই ভিডিওগুলো ছড়াচ্ছে, এটার জন্য কোনো মামলা করেছেন আপনি? পর্নোগ্রাফি জি আইনে মামলা করেছেন? জি ওনাকে অ্যারেস্ট করা হয়নি দুটো মামলার একটাতেও? হ্যাঁ, যৌতুক নিধন আইনের মামলায় অ্যারেস্ট করা হয়েছিল। হ্যাঁ, করার পরে ওনার ফ্যামিলি আর উনি মানে প্রচন্ড কান্নাকাটি করে বলছিল যে আমরা যে ভুলগুলো করছি বা ওই বউকে যে আমরা রাখছি, এটা আমরা তোমার সাথে প্রতারণা করছি, এটা আমরা স্বীকার করবো। অ্যারেস্ট করার পরে কি আপনি পুলিশের কাছ থেকে কি ছাড়া নিয়ে আসছেন? আমি যে সারে নিয়ে আসিনি, ওর উকিল ধরে ওই মাধ্যমে সেখানে আপনার থানার সম্মতি দিয়েছেন? হ্যাঁ, মানে বলা হয়েছিল যে সমাধানে আসবে। আপনার ভুল কিন্তু নাই, এখন আপনার সবগুলো ক্রাইম হয়ে গেছে, বুঝছেন? একবার ভুল ভুল। একটা গুণী মানুষ আমাকে বলেছিল জীবনে, কথাটা আমি খুব সুন্দর করে মনে রেখেছি। একবার ভুল ভুল, দুইবার ভুল ভুল, তিনবার ভুল কিন্তু ভুল না, এটা ক্রাইম। আপনি কিন্তু ক্রাইম পর্যায়ে চলে গেছেন, বুঝছেন? জি, আপনি মামলা পর্যন্ত করলেন, ভালো কথা। আপনি মামলা থেকে তাকে ছাড়াইও নিয়ে আসতেছেন। ও আপোষে আসা মানে হচ্ছে কি আমাকে ডিভোর্স দিয়ে যে কোনো একটা সমাধান চলে আসবে বা ভিডিওগুলো ডিলিট করে আপনি দিতেন ডিভোর্স, ওর ডিভোর্স দিতে হবে কেন? না, আমি তখন তো অতটা বুঝি নাই, যেহেতু কি বুঝে নাই আপনি এত কিছু করার পর? পর্নোগ্রাফি, আপনি ডিভোর্স, আপনি তাকে মামলা করে আপনি ডিভোর্স দিয়ে দিতেই পারেন, তার মামলার মতো চলবে। সো সিম্পল। এত ক্রাইম করার পর একটা মানুষ তো ভাবে ব্যক্তিগতভাবে কোনো সাপোর্ট ছিল না, এই জন্য কিসের সাপোর্ট? আপনি মামলা কি আপনার ফ্যামিলি সাপোর্ট নিয়ে করছেন? না। তাহলে ডিভোর্স দিতে আপনার সাপোর্ট লাগবে কেন? যদি আপনার কথাই সত্য হয়ে থাকে, জি, তাহলে আপনি তাকে ডিভোর্স দেননি কেন এতদিন? এখনো ডিভোর্স করিনি। কেন করেন নাই? বাচ্চাটার জন্য। কিসের বাচ্চার জন্য? এই যে আমার যে বাচ্চাটাকে বলে সবার কাছে পরিচয় দিতেছে। কে বললো? তাতে কি হয়েছে? তুমি লিমিটলেস হয়ে যাচ্ছে আমার জন্য এগুলা, মানে আমি নিতে পারতেছি না। দেখেন আপনার ভুলের লেভেল ইনফিনিটি। না, আমি আমি অসীম। আমি যতটুকু বুঝতে পারছিলাম যে হয়তোবা মামলা করছে, এবার ডিভোর্স দিলে হয়তোবা মামলাগুলো অন্যরকম ভাবে চলে যাবে। কে বলেছে আপনাকে এটা? তো ঠিক আছে, আপনি রাখেন সেটা, না, আপনার না, লয়ার। আমি যদি আমার লয়ার সাথে এরকম ভাবে বলা হয়েছিল, কিন্তু আমি তো বুঝতে পারি না যে ফাইন, ঠিক আছে, আপনি এরকম হ্যাঁ হবে। ঠিক আছে, ডিভোর্সের আগে মামলা একরকম হয়, ডিভোর্সের পরে একরকম হয়, এটা ঠিকই বলেছে লয়ার। কিন্তু কথা হচ্ছে যে এই মানুষটা তো আপনাকে শুরু থেকে ব্ল্যাকমেইল করতেছে। তো আপনি যদি তার কাছে নিজেকে সঁপে দিয়ে বলেন যে ওকে বাবা করো, তোমার হাতে জীবন মরণ যা খুশি তাই করো, একটা গানের লাইন, খুব বিখ্যাত গানের লাইন, আমি রাইট না মনে করতে পারছি না, এটা যে কত বড় ভয়ঙ্কর রকমের মানে বাজে একটা লাইন, যে আরে বাবা আমার জীবন মরণ কেন তোমার হাতে থাকবে, তুমি যা ইচ্ছে তাই করবা। গানে এসব সম্ভব, কিন্তু এগুলো প্র্যাকটিক্যালি যখন জীবনে আসে তখন জীবনটা যে কত ভয়াবহ হয় এইটাতে দেখেন মানুষ ইমোশনালি উইক হয়। আর ইমোশনালি উইক হওয়ার পরে যারা ওই নিজের আহ, সুন্দর বিছানায় নিজে আগুন দিয়া ওই বিছানার উপরে ঝাঁপায় পড়ে, তাদের জন্য আসলে কোনো সিম্প্যাথি কাজ করবে না, এটাই স্বাভাবিক। তবে ওনাকে জাজমেন্ট করাটা আমাদের আজকের গল্প নয়, আজকের উদ্দেশ্য নয়। আমরা আসলে মূল যে জায়গাটাকে ফোকাস করতে চাই সেটা হচ্ছে এরকম ভুল আমাদের সমাজে অসংখ্য অহরহ হচ্ছে, এবং এই ধরনের সম্পর্কের পরিণতি ভয়াবহ, খুবই ভয়াবহ। নলিনা, কিন্তু যখন ওইখান থেকে আসার পরে উনি সাথে সাথে পলাতক হয়ে যায়। না ঠিক আছে, আপনি মামলা করেছেন এবং আমি আপনাকে একটা জিনিস বলতে পারি, আপনি বাংলাদেশ আইনের প্রতি আপনার মামলাটা এখন সিআইডিতে আছে, আমি যতদূর ভুল না করে থাকি। ওনার যে ডকুমেন্টসগুলোর কথা উনি এখানে বলেছে, আমরা সাধারণত কোনো গল্পের ফ্যাক্ট চেক না করে আমরা সেগুলো প্রচার করি না। ওনার থানার সমস্ত কাগজপত্র এগুলো আমরা চেক করেছি। হ্যাঁ, ডেফিনেটলি হয়তো ছেলেটা যিনি পলাতক আছেন তারও বক্তব্য হয়তো বা আছে, তিনি চাইলে বক্তব্য দিতে পারেন, তিনি চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তিনি ফেস হতে পারেন। হ্যাঁ, আমি আপনাকে নাম্বারও দিছি যে হ্যাঁ, আমরা এটা ভেরিফাই করেছি। উনি যদি আসতে চান, উনি যদি ওনার বক্তব্য দিতে চান, উনি বক্তব্য দেওয়ার সেই পূর্ণ সমর্থন আমার জায়গা থেকে আছে, রাইট আছে। কিন্তু যেহেতু উনি ওয়ারেন্টের আসামি, ওয়ারেন্ট আছে ওনার নামে, জি। সেহেতু উনি পলাতক। এই পলাতক অবস্থায় যদি উনি এখানে আসেন, ওনাকে যদি পুলিশ অ্যারেস্ট করে, সেই রিস্ক নিয়ে ওনাকে আসতে হবে। তো থাকতে পারে উনি যে কোনো সময় হয়তো আসতে পারেন ওনার বক্তব্য দেওয়ার জন্য। তবে এটা ঠিক, আমি বলবো আপনাকে যে আপনার এটা একপাক্ষিক বক্তব্য, এই বক্তব্যের কতটুকু সত্য কতটুকু মিথ্যা আপনারা যাচ করে নিন। আমরা আমাদের জায়গা থেকে কখনোই এটা বলি না যে এটা পুরোপুরি সত্য বক্তব্য। আমাদের জায়গা থেকে বক্তব্য প্রচার করার জন্য যেসব ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন ছিল সেগুলো আমরা জাস্টিফাই করেছি। বাট সত্য কিনা সেটা আমরা বলতে পারবো না, ডেফিনেটলি না। কারণ সেই জন্য আমরা এই বক্তব্যের কোনো কিছুকে কখনো কোর্ট এভিডেন্স হিসেবে যাতে ব্যবহার না করা হয় সেটাও আমরা আমাদের ডিসক্লেমারে বলে দিই স্পষ্ট করে। তবে এটা ঠিক, এই গল্পের আগাগোড়ায় ওনার নিজের ভুলটাকেই আমরা এখানে ফোকাস করতে চাই। তো কেউ যদি স্বেচ্ছায় এসে নিজের ভুলটাকে এখানে বলেন, ওই ভদ্রলোক ওনার সাথে কত খারাপ ব্যবহার করেছে, কি করেছে না করেছে, সেটা আমরা জাস্টিফিকেশনে যাবই না, বরং ওনার ভুলের কারণেই ওনার জীবনটা আজকে এরকম হয়েছে, এটাই আমরা বলবো। মলিনা, আমি আপনাকে ধন্যবাদ দেই যে আপনি সৎ সাহস নিয়ে গল্পটা বললেন। এতে করে আপনার ভালো কিছু হবে না, আমাদের সমাজ আপনাকে কখনোই ভালো চোখে দেখবে না, এটাই বাস্তবতা। এটাই হচ্ছে বড় কথা। তবে জীবনে আগায় যেতে হবে। আপনার এই কষ্টের গল্প, আপনার এই ভুলের গল্প হয়তো লক্ষ লক্ষ মানুষ শুনলো, হয়তো কিছু মানুষ সংশোধন হবে, কিছু মানুষ হবে না। আপনি আমাকে বলতেছিলেন যে এই সব আপনার যে প্রাইভেট ভিডিওগুলো সেগুলো আপনার গ্রামাঞ্চলের মানুষের মোবাইলে ঘুরতেছে এগুলা। দেখেন, এই অপরাধ যে করে সে তো পর্নোগ্রাফি আইনে, বাংলাদেশের আইন অনুযায়ী সে অপরাধ করেছে। যারা এগুলো স্প্রেড আউট করতেছেন, যাতে মোবাইলে এগুলো ঘুরে বেড়াচ্ছে, তারাও কিন্তু সিআইডির তথ্য বা সিআইডি চাইলে মামলার
ইনভেস্টিগেশনের জায়গা থেকে তারাও কিন্তু অপরাধী। সুতরাং এই কাজগুলো থেকে খুব সাবধান। আর একটা জিনিস মাথায় রাখেন, আপনারা যারা এই ধরনের বিষয়গুলো নিয়ে হাসাহাসি করেন গ্রাম অঞ্চলে বা এই যে একজন আরেকজনের মোবাইলে দিচ্ছেন, এটা আইডেন্টিফাই করা খুবই সহজ। কারণ আপনার মোবাইলের একটা নির্দিষ্ট নাম্বার আছে, হ্যাঁ? এবং সম্ভবত ইএমআই নাম্বার বলে। সো আপনারা জানেন না টেকনোলজি কি করতে পারে, কোথায় আপনাকে নিয়ে যেতে পারে। সুতরাং এগুলা আমি বলি যে আপনি হয়তো নিরপরাধ, কিন্তু একটা মামলা যখন হয়ে যায়, এই মামলায় নিরপরাধ প্রমাণ করতে গিয়ে যে হ্যাসলটা ফেস করতে হয়, সেটা শাস্তির চেয়েও কখনো কখনো ভয়াবহ। সুতরাং ভুলে এই কাজগুলো করেন না। হ্যাঁ, মানুষের এই অপরাধগুলা এগুলো আর বেশি বেশি করে স্প্রেড আউট করেন না। বলি না, আমি শেষ করতে চাই, কিছু বলবেন আর? জি, আমি চাই